সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক লিগ্যাল আইন বিষয়ক প্রোগ্রাম আইন ও অধিকার। সুপ্রিয় দর্শক, আমরা সাধারণত এই অনুষ্ঠানে আপনাদের অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিটিগেশন এবং ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। পাশাপাশি চেষ্টা করি সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন আপডেট দেওয়ার জন্য। পাশাপাশি আমরা কমিউনিটি ম্যাটার নিয়েও সময় ফেলে কথা বলার চেষ্টা করি এবং আমাদের আয়োজনে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিউনিটির জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আছেন, আপনাদের বিভিন্ন আইন বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছেন, আপনাদেরকে সাহায্য করছেন। আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা, যিনি একাধারে একজন সলিসিটর এবং ব্যারিস্টার, যিনি জে.কে সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আপনারা যখনই আমাদেরকে স্টুডিওতে কল দিবেন আমাদের সাথে সরাসরি জয়েন করতে পারেন, বাট আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যখনই কথা বলেন অবশ্যই আপনাদের টিভি ভলিউমটা ডাউন করে রাখবেন এবং পাশাপাশি আপনাদের বক্তব্য অবশ্যই সংক্ষেপ করার চেষ্টা করবেন, প্রশ্ন প্রেসাইজ করে রাখবেন, তাহলে আমরা বেশি বেশি কল নেওয়ার সুযোগ পাবো। প্রিয় দর্শক, আপনারা সবাই আশা করছি এই পবিত্র রমজান মাসে অবশ্যই আপনারা রোজা রাখছেন, রমজানের পবিত্রতা রক্ষা করছেন, রমজান পালন করছেন, পাশাপাশি কোভিড-19-এ আপনারা সতর্কতার সহিত আপনাদের ডেইলি লাইফ লিড করছেন। এবং আমরা দেখছি যে ইউকেতে এখন কোভিডের একটু সংক্রমণ কিছুটা কমেছে, কিন্তু আমরা যদি এশিয়ার দিকে তাকাই আমরা দেখছি সাম্প্রতিককালে ইন্ডিয়াতে কোভিড-19 একটা ভয়াবহ রূপ নিয়েছে, পাশাপাশি বাংলাদেশেও খুবই খারাপ অবস্থা। আমরা অবশ্যই এখানে যারা আছি, আমরা আমাদের পরিবার পরিজন যারা আমাদের ব্যাক হোমে আছে, বাংলাদেশে আছে, তাদের জন্য চিন্তিত, ব্যথিত। আমরা অবশ্যই তাদের সুস্বাস্থ্য কামনা করছি, তাদের জন্য দোয়া করব এবং ইতিমধ্যে যারা মৃত্যুবরণ করেছেন কোভিডে তাদের সবাই রুহের মাগফিরাত কামনা করে আজকের প্রোগ্রাম শুরু করছি। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্ট আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা ভাইয়ের কাছে। রেজা ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি ভালো? আলহামদুলিল্লাহ। রেজা ভাই, আমাদের ইন্ডিয়া তো আমাদের খুবই ক্লোজ নেইবারিং কান্ট্রি, বর্ডার কান্ট্রি। তো ইন্ডিয়াতেই গত 2-3 দিন থেকে দেখছি খুবই করোনার খুবই ভয়াবহ অবস্থা। কলকাতাতেও আমরা যেটা জানি যে গতকাল পশ্চিম বাংলাতে প্রায় 10,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। জি, এটা কি নতুন করে ওরা বলছেন যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কি জন্য একটা হতে পারে, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হতে পারে, কিংবা আরও একটা হতে পারে যেটা হয়তো আগে এভাবে হয়তো এটাকে ডিটেক্ট করা হয়নি। জি, এটা একটা কারণ হতে পারে, তাই না? জি। তো বাংলাদেশে যেটা তুমি বলেছো, তোমার সাথে আমি একমত যে পরিস্থিতি এখন অত্যন্ত গুরুতর এবং সবাইকে সতর্কতা নিতে হবে। এদের মধ্যে আমার মনে হয় যে অনেকেই হয়তো ঠিকমতো প্রিকশনটা নিচ্ছেন না। জি। এই কারণে মৃতের হার, এবং আমরা তো গত অনুষ্ঠানে বললাম যে অনেক বিখ্যাত ব্যক্তিত্ব কিন্তু আমরা হারিয়েছি এই কোভিডের কারণে। তো যাই হোক, আর কি আমাদের এখানে সুখবর হচ্ছে যে আমাদের ব্রিটেনে আমরা মোটামুটি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, ইয়াং ব্যারিস্টার, আমরা দেখেছি যে সেও কিন্তু কোভিডের কারণে গতকাল মারা গিয়েছে। জি, কেনেডি। জি, জি, হ্যাঁ। এবং এর আগেও তো আমাদের অনেক পরিচিত ব্যারিস্টার তানভীর পারভেজ মারা গেলেন। তারপরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সাবেক মন্ত্রী মতিন খসরু সাহেব, উনি ইন্তেকাল করলেন। তো হ্যাঁ, এই মৃত্যুর মিছিল কিন্তু চলছে, মিছিল কিন্তু থামছে না। তবে যেটা আমি বলতে চাচ্ছিলাম, সুখের খবর হচ্ছে যে আমরা ইউনাইটেড কিংডমে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এটা প্রশমিত হয়ে আসছে এবং আমরা জীবনযাত্রা অনেক সঠিক, অনেক অনেক স্বাভাবিক হয়ে আসছে এবং এখন তো মোটামুটি ট্রেনে ভিড় উপচে পড়ছে। কালকেও আমি আসলাম বার্মিংহাম থেকে। নর্মালি যখন আমি বার্মিংহাম থেকে আসি ট্রেনে দেখা যায় যে 60 জন 8 জন, কোনো কোনো ক্ষেত্রে আমার কম্পার্টমেন্টে আমি একাই প্যাসেঞ্জার থাকি। সেখানে কালকে আমরা অনেক প্যাসেঞ্জার আমরা দেখলাম। তো মানুষ মোটামুটি স্বাভাবিক জীবন। কালকে বার্মিংহামে দেখছিলাম যে বাইরে পাবের বাইরে বা রেস্টুরেন্টের বাইরে অনেক জটলা, অনেক লোক। আজকে আমরা হয়তো আরো বেশি ভিড় দেখবো, যে বাইরে যেহেতু লোকজন ভিতরে বসতে পারছেন না, সবাই বাইরে একটু জড়ো হবে। তো ফলে বোঝা যাচ্ছে যে মানুষ কিভাবে এই লাইফটা তারা মিস করেছে। তো যাই হোক, আর কি আমরা ফিরে যাই আমাদের অনুষ্ঠানে। অবশ্যই আজকে হচ্ছে রমজানের 12তম দিন ইংল্যান্ডে। মোটামুটি আমরা মাঝামাঝি পর্যায়ে চলে আসলাম। ঈদের আর 17-18 দিন বাকি। আশা করা যাচ্ছে এবার আমরা হয়তো মসজিদে গিয়ে বা ঈদগাতে গিয়ে হয়তো নামাজ আদায় করতে পারবো। রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা কিছু কল নিয়ে নিচ্ছি এই ফাঁকে, কল নিয়ে আমরা আবার আমাদের আলোচনায় ফিরে যাব।
প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। এই অনুষ্ঠানে সরাসরি আপনারা আমাদের সাথে স্টুডিওতে কল দিতে পারেন, আপনাদের প্রশ্ন রাখতে পারেন। প্রশ্ন করার সময় অবশ্যই আপনারা আপনাদের টিভি ভলিউমটা অবশ্যই ডাউন করে রাখবেন এবং আপনাদের প্রশ্নটা একটু সংক্ষেপ করবেন। আমরা চলে যাচ্ছি আজকের প্রোগ্রামের প্রথম কলারের কাছে। এই মুহূর্তে আমাদের সাথে লাইনে আছেন। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার একটু জোরে একটু যদি বলেন তাহলে আমরা। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা ভালো আছেন তো? জি জি, আমরা আছি ভালো, ধন্যবাদ আমাদের প্রোগ্রাম দেখার জন্য। জি, আপনার কাছে সালাম রইল, আল্লাহর কাছে আমরা লাগে দোয়াও করবা। জি জি। আর আমার সব প্রথম প্রশ্ন লাগে বাদশাহ সাহেবের কাছে, ইন্ডিপেন্ডেন্টলি পাওয়ার পরে কোন কোন গ্রাউন্ডের উপরে ইমিডিয়েটলি ব্রিটিশ সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করা যায়? ইনডিফিনিট লিভের পরে শুধুমাত্র একটা ক্ষেত্রেই আপনি ইমিডিয়েটলি অ্যাপ্লাই করতে পারেন। তার একটা হচ্ছে যদি আপনি আপনার স্ত্রী বা স্বামী যদি ব্রিটিশ হন। আরেকটা স্পেশাল কনসিডারেশন আছে, যারা ব্রিটিশ আর্মিতে যোগদান করেছে তারা কিন্তু 3 বছর এদেশে থাকার পরে তারা ব্রিটিশ সিটিজেনশিপ পেতে পারে। সেটা একটা আলাদা একটা কনসিডারেশন। বাট যারা ব্রিটিশ নাগরিকের স্বামী বা স্ত্রী তারাই কিন্তু আইএলআর পাওয়ার পরে ইমিডিয়েট অ্যাপ্লাই করতে পারে যদি তারা এদেশে 3 বছর লিগালি রেসিডেন্ট থেকে থাকে। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার পরে আর 3 বছর ওয়েট করা লাগতো না, মানে স্বামী অথবা স্ত্রী যদি ব্রিটিশ সিটিজেনশিপ হয়। জি। আচ্ছা, ওকে, ধন্যবাদ। তাকে 3 বছর এদেশে থাকতে হবে। 3 বছর এদেশে থাকার পরে ইন্ডিপেন্ডেন্ট লিভ পাওয়ার পরে? না, ইন্ডিপেন্ডেন্ট যদি আপনি আগেও পেয়ে থাকেন কিন্তু যদি আপনি 3 বছর দেশে না থাকেন তাহলে হবে না। 3 ইয়ার্সের রেসিডেন্স এবং 3 বছরের ভিতরে 270 দিনের বেশি বাইরে থাকতে পারবেন না। লাস্ট ইয়ারে 90 দিন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি আমরা আছি ভালো। আপনার প্রশ্নটা করেন। জি ভাইয়া, আমি লাস্ট সেপ্টেম্বরে একটা অ্যাপ্লিকেশন করছিলাম 20 ইয়ার্স গ্রাউন্ডে। জি জি। তো তাহলে এখন কি হয়েছে, এখন লাস্টে 2 দিন আগে আমার কাছে একটা ইমেল আসছে। জি। ওনারা বলছে যে এই ইমেইলের মধ্যে যে আমরা তোমার যে সিচুয়েশন সবকিছু দেখে শুনে আমাদের মনে হচ্ছে একটা সাজেশন দিচ্ছি তোমাকে, তুমি ওটা অন্য একটা রুটে অ্যাপ্লিকেশন করো। যদি অন্য একটা রুটে অ্যাপ্লিকেশন করো তাহলে 10 ডে সময় দিলাম তোমাকে। আর যদি এর ভিতরে পারো না, আমরা যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা আমরা কন্টিনিউ করে যাব। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, স্যার আমি এখন কি করব? এটা কি, আর এটার ভিতরে আমি এই যে অ্যাপ্লিকেশনটা করছিলাম এটার এক জায়গায় একটা কথা আছিল যে কিংবা আমরা যদি রিকোয়েস্ট করি তোমাকে বাংলাদেশে যেতে পারবে কিনা। তখন আমি বলছিলাম যে বাংলাদেশে গিয়ে আমি ওগুলা কিছু আপিল টাপিল কিছু করতে পারবো না, বাংলাদেশে আমার সমস্যা আছে, পাশের বাড়ির মানুষের সাথে আমার ঝগড়া মাইটাই এগুলা। সেই জন্য আমি এখন আমাকে যে তারা যে আমাকে লেটারটা দিল, ইমেলটা দিয়ে যে বললো যে অন্য একটা রুটে অ্যাপ্লিকেশন করার জন্য, এখন আমি কি করব? আর যদি আমি কিছু করতে হয় কোথায় করব? বা কোনের দেশে? না ভাইয়া, প্রথম কথা তারা কি আপনাকে বলে দিয়েছে যে কোন রুটে আপনি অ্যাপ্লাই করবেন? না, ওইগুলা কিছু বলে নাই, বলছে যে অন্য একটা রুটে তুমি করার জন্য এটা বলছে। তার মানে তারা আপনাকে জানতে চাচ্ছে যে আপনার এটা ছাড়া আপনার অন্য কোনো রুট খোলা আছে কিনা। যেহেতু আপনি বাংলাদেশে গেলে আপনার প্রবলেম হতে পারে, সেহেতু তারা জানতে চাচ্ছে যে আপনি অ্যাসাইলাম রুটে যাবেন কিনা। যদি আপনার অন্য কোনো রুট না থেকে থাকে তাহলে আপনি বলবেন যে আমার অন্য কোনো রুট নাই। তবে আপনার যে 20 বছর অ্যাপ্লিকেশন করেছেন, আমি শিওর আপনি একজন আইনজীবী সাহায্য আপনি নিয়েছিলেন। সেই আইনজীবীকে দিয়ে আপনি কি আপনার কেসটাকে অ্যাসেস করেছেন যে আপনার কেসটা হওয়ার সম্ভাবনা কতটুকু? না, আইনজীবী আমার নাই, আমি নিজে নিজে ওটা অ্যাপ্লিকেশন করছি, ফ্রিও করে দিচ্ছেন। জি, তো আমার মনে হয় আপনি যদি কারোর সাথে গিয়ে দেখা করেন এবং কাকে আপনার কেসটা দেখিয়ে বলেন যে আমি যে 20 বছরের অ্যাপ্লিকেশনটা করেছি এটা আমার পাওয়ার কতটা যুক্তিযুক্ত, তাহলে আপনি মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কেসের মেরিটটা কি। আমার ধারণা যেহেতু আপনি বলেছেন যে দেশে গেলে প্রবলেম হতে পারে, সেহেতু তারা আপনাকে অ্যাসাইলাম ক্লেম করার একটা সুযোগ দিচ্ছে যে যদি আপনি মনে করেন যে দেশে গেলে আপনার জীবন বিপন্ন হতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু রাজনৈতিক আশ্রয় বা অন্য যে কোনো আশ্রয় চাইতে পারেন। আচ্ছা, তাহলে এখন আমি কি করব? এখন কি আমি কোনো লেটার টেটার দিব দেওয়াদের কাছে? আপনার যদি অন্য কোনো গ্রাউন্ডে অ্যাপ্লাই করা না থাকে তাহলে আপনি বলবেন যে আমার অন্য কোনো গ্রাউন্ডে অ্যাপ্লাই করার নাই, আমার 20 বছর অ্যাপ্লিকেশনটাই তোমরা কনসিডার করো।
এই যদি লেটারটা আমি দিতে হয় ওনাদেরকে, আমি কোথায় চাবো? সরি, আমার সলিহল থেকে আসছে। সলিহল, হ্যাঁ, আপনি এটাকে সলিহলে পাঠিয়ে দেন। আপনার নাম্বার দেখলে, আপনার যে হোম অফিসের নাম্বার দেখলে ওরা বুঝতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? জি জি আমরা আছি ভালো। আপনার প্রশ্নটা করুন। আমার কোয়েশ্চেন একটু লম্বা আর কি। জি জি। আমি এসএলএম আসলাম আর কি আজ থেকে 2007 জি। তো আমি 2017 আমি ম্যারেজ হয়েছে আর কি। জি। তো আমি ও সেম কেস দেখাই, আমার বিয়া রেজিস্ট্রি করছি, সবকিছু করছি আর কি। জি। তো আমার এগো মানে হোম অফিসে রেজিস্টার দিলাইছে একবার দুইবার, ফেলা হয়েছে বিয়া তোমরা 2 বছর হয়েছে না। জি। বাদে আর অবাক হয়েছে তোমরা রিফিউজ করে আসছে একবার, বাদে একবার আপিলের রাইট দিছে আর কি। জি। তো আমি কোর্টও আপিলে করছি, কোর্টও আপিল করার বাদে আমি 2019 এপ্রিল মনে হয় আমি যে করছিলাম কোর্ট হয়েছিল। জি। কোর্ট হওয়ার বাদে আমারে মানে আমার সারা ইন্টারেস্ট নিছে, আমার ওয়াইফের ওটা নেওয়া গিয়ে আমার ওয়াইফে তো মানে ইন্টারভিউতে আর কি মানে মার্ক দিচ্ছে না আর কি। রোজে আমার বাইস্তারে কইছে নাকি যে এগুলো শুদ্ধ ভাষা কইছে, বাট মানে আমার ওয়াইফে আর কি সিলেটি ভাষা কইলে এই জিনিসটা বুঝলা না আর কি। ও জজে উঠিয়া কইছে যে তুই ইন্টারভিউটার উঠে না তুই হ্যাপি নাই নে, ওটা লিয়া কি তারা খেয়ে থাকে আমার এবার যে করলি আর কি। কোর্টের দিন আর হইছে না। জি। বাদে নেক্সট কোর্ট দিছে আর কি। নেক্সট কোর্টও হলতা মানে হোম অফিস আইছে না, বাট সারা আমার ইন্টারভিউ নিছে মাত্র 5 মিনিট, আমার ওয়াইফের 2 মিনিট নিচ্ছে শেষ। বাদে এখন আমার একটু রিফিউজ করে দিলাইছে কোর্টে একবার। কি করছে আবার? জি, আপনাকে এখন কি করছে? রিফিউজ করছে আবার? যে আপনার রিফিউজ করছে, রিফিউজ করার বাদে একবার আমি কোর্টের আপিল যে করছি, তো একবার আজকে আমার লেটার আইছে আর কি। আপনারা কি জন্য রিফিউজ করছে? ফলা কোর্টে রিফিউজ করছে সেকেন্ড টাইম আগে। ফলা কোর্টও মানে ইন্টারভিউ লিয়া লাগিয়েছে বেরা। বুঝছি বুঝছি, লাস্ট টাইম কেন রিফিউজ করছে আপনাকে? কোর্টে রিফিউজ করছে যে বেসিক আমি ইংলিশ জানি না আর কি। না না ভাইয়া, আমার ধারণা আরো অনেক কিছু আছে। তারা হয়তো বা আমার ধারণা যেটা করতে পারে, এক করতে পারে যে তারা সম্পর্ক জেনুইন, তারা হয়তো মানেনি। দ্বিতীয় তারা বলতে পারে সম্পর্ক হোম অফিসে জেনুইন মানছে। জি জি। আমি তো ভাইয়া, আপনি তো আমাদেরকে কিন্তু পুরো ইনফরমেশন আপনি দিচ্ছেন না। আপনি কিন্তু ইনফরমেশন যে কোনো কারণে হোক আপনি অ্যাভয়েড করে যাচ্ছেন। আমার ধারণা অথবা তারা বলতে পারে যে তোমাদের কোনো ইনসালমেন্টেবল অবস্থা করে নাই, তোমরা ফ্যামিলি লাইফ এদেশে বাইরেও কন্টিনিউ করতে পারে। আপনি ইংরেজি জানেন না, এইটার গ্রাউন্ডে আপনাকে যারা রিফিউজ করবে না, কারণ আপনার অ্যাপ্লিকেশনটা হচ্ছে হিউম্যান রাইটসের গ্রাউন্ডে। ইংরেজি জানলে এটা একটা পজিটিভ ফ্যাক্টর, কিন্তু হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করলে ইংরেজি জানি না এটার কারণে, শুধু এইটার কারণে অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে না। আমার মনে হয় আপনি ভালো করে আপনার ডিসিশনটা পড়লে আপনি বুঝতে পারবেন যে কী কারণে আপনাকে তারা রিফিউজ করলো। আমার ধারণা হয় তারা সম্পর্কটা তারা মানেনি, অথবা তারা মনে করতেছে এই সম্পর্কটা এদেশের বাইরে গিয়েও কন্টিনিউ করতে পারে, এদেশে থাকার দরকার নাই। এখন আপনার প্রশ্ন কি ভাইয়া? আপনি কি জানতে চাচ্ছেন মেইনলি? ফাইনালি এখন আমার কোর্টে একবার রিফিউজ করে দিলাইছে আর কি। তার মানে তারা বলতে চাচ্ছে যে ফার্স্ট ইয়ার যে ডিসিশনটা দিয়েছে সেটা যথাযথ ছিল, এর মধ্যে কোনো ভুল নাই। তা আমার মনে হয় ভাইয়া যে আপনি ভালো করে ওটা পড়েন যে কি কারণে আপনাকে তারা ডিসিশনটা রিফিউজ করলো, এবং সেটা পরে যেটা আমি বললাম যে আমার ধারণা ওই কারণগুলো ছাড়া আর অন্য কোনো কারণ নাই যে তারা কেন আপনাকে রিফিউজ করবে। কারণ আপনার অ্যাপ্লিকেশনটা আপনি করেছেন হিউম্যান রাইটসে, যেটা আমরা বলি EX1-এ, এবং আউটসাইড দ্য রুল আর্টিকেল 8-এ আপনি করেছেন। এবং তারা হয়তো ওই যে বললাম, হয় তারা মনে করছে সম্পর্কটা জেনুইন না, কিংবা তারা মনে করছে যে আপনি দেশের বাইরে গিয়েও ফ্যামিলি লাইফ কন্টিনিউ করতে পারবেন, যেহেতু আপনিও বাঙালি, আপনার ওয়াইফও নিশ্চয়ই বাঙালি, বলে আপনাদের এদেশের বাইরে গিয়ে থাকতে কোনো প্রবলেম হবে না। এটা হতে পারে। জি জি, আমার ফলে ওখানে কইছে যে দেশে বাড়া গেলে কি আমি অ্যাপ্লিকেশন করতাম পারমো। হ্যাঁ, তাহলে কেন আপনি বলছেন যে আপনি ইংরেজি পারেন না বলে আপনাকে না করেছে? যে একটা হইছে এখন ওইটা বলছে না, ওইটাই হচ্ছে আপনার মূল। এখন আমি জানা চাইলাম যে আমি এগুলো এখন কিতা করতাম পারি কি, যে আমার এখন আপিলের রাইট দিছে না। হ্যাঁ, কারণ আপিলের রাইট দিয়েছে না, কারণ আপনি আইনের মধ্যে আপনি পড়েন নাই, এই জন্যে। তো এখন আপনার তো এখন এদেশে থেকে আপনি আবার দেখেন
2-3 বছর পরে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু ভালো কাজ হবে আপনার যদি আপনি দেশে চলে যান, দেশে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করে আসেন, আপনার ওয়াইফ যদি এখানে তার কাজ থাকে, যদি ইনকাম থাকে, তাহলে আবার আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে আসতে পারেন। সেটা কিন্তু তাদের প্রেফার্ড রুট। তারা কিন্তু অলওয়েজ প্রেফার করে যে মানুষ এখানে ইললিগালি থেকে অ্যাপ্লাই করার চাইতে দেশে গিয়ে অ্যাপ্লাই করে আসা। সেটা কিন্তু অনেক অনেক কুইক হতে পারে। তবে আপনি আরো কিন্তু আপনি মনে রাখবেন ভাইয়া, আপনি দীর্ঘদিন কিন্তু এদেশে অবৈধভাবে ছিলেন। সেটা কিন্তু পরবর্তীকালে তারা একটা কারণ হিসাবে আপনার আশাটা তারা রুখতে পারে, বলতে পারে তুমি আমাদের দেশের ইমিগ্রেশনের আইনকে একেবারে কলা দেখায় দীর্ঘদিন এদেশে থেকেছো। এটাও কিন্তু একটা ইস্যু হতে পারে। আপনি, আমার মনে হয় আপনার যিনি আইনজীবী আছেন তার সাথে ভালো করে বসে আপনার অপশনগুলো আপনি কোন, আপনার অপশন কিন্তু ভেরি লিমিটেড। একটা অপশন হচ্ছে যে আপনি এখন ভাইয়া আপনাদের কি কোনো বেবি আছে এখন পর্যন্ত? জি না। না, বেবি থাকলে তো অবশ্যই এটা রিফিউজ হতো না। যে আমি এই প্রশ্নটা আপকামিং আছে কিনা বা কোনো, এই জন্য আমি ওনাকে এই প্রশ্নটা করিও না। জি জি, না তুমি ফ্রেশ অ্যাপ্লিকেশন না বাইশটা কইছ নাকি আমার বাইশটা কইছেন বেস্ট থিং কইবো যাও কি দেশ কি তুমি অ্যাপ্লিকেশন করিলাও। জি জি, ওইটাই হচ্ছে আপনার জন্য কুইকেস্ট। কিন্তু আবার আপনি মনে রাখবেন যে দীর্ঘদিন যে দেশে অবৈধভাবে আসেন, এটা কিন্তু তারা ইচ্ছা করলে ইউজ করতে পারে, বলতে পারে তুমি এদেশে ছেকো, এদেশের ইমিগ্রেশন আইনকে তুমি একেবারে কলা দেখিয়েছো, যেটা আমরা মানে একেবারে সোজা বাংলায় বলি। ওকে ব্রাদার, নেক্সট। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব যে আপনি আপনার যে লয়ার আছেন, পার্সোনাল লয়ার আছে, তার সাথে আপনি যোগাযোগ করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেব, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আপনারা অবশ্যই আমাদের স্টুডিওতে কল করবেন, বাট আবারও রিকোয়েস্ট করছি যখনই প্রশ্ন করবেন তখন অবশ্যই আপনারা টিভি বলুন। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমারও ফিরে এসেছি আপনাদের মাঝে, আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। প্রিয় দর্শক, আমরা জানি যে আপনারা দীর্ঘ সপ্তাহ ধরে অপেক্ষা করেন আমাদের প্রোগ্রাম দেখার জন্য। আমরা আপনাদের প্রতি প্রোগ্রামেই কিছু কমেন্ট পেয়ে থাকি, আপনাদের প্রশংসা পেয়ে থাকি। আপনাদের প্রশংসা কমেন্ট আমাদেরকে আমাদের প্রোগ্রাম রান করার ক্ষেত্রে অবশ্যই অনুপ্রাণিত করে। আমরা পাশাপাশি ধন্যবাদ জানাই এনটিভি ইউরোপকে এত সুন্দর একটা প্রোগ্রাম, কমিউনিটি সাপোর্টের প্রোগ্রাম রান করার জন্য। এবং পাশাপাশি আমাদের আজকের গেস্ট আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। উনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও প্রতি সপ্তাহে কমিউনিটির স্বার্থে এই টাইম দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা চলে যাব কিছু আপডেট যদি দেই রাজা ভাই আপনাদের। আপডেটের মধ্যে আমরা যে কেস নিয়ে এর আগে আমরা কথা বলেছিলাম যে অ্যাসাইলাম সিকারদের রাইট টু ওয়ার্ক নিয়ে, সেটা সেই কেসটা, সেই আপার্টমেন্ট কেসটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এখন রিপোর্টেড হয়েছে। এখন যেটা এটা যে ইস্যু যেটা হচ্ছে তারা যেটা বলতে চাচ্ছে, মানে আসলে এগুলির অনেক ভুল ব্যাখ্যা আমরা বাজারে দেখতে পাচ্ছি। এখানে তারা যেটা বলেছে যে হোম অফিসের যে একটা ব্ল্যাঙ্কেট পলিসি আছে, যে তারা শুধুমাত্র শর্টেজ ক্যাটাগরি জবের জন্যই তারা দেবে, কিন্তু কোনো এক্সেপশন নাই। এখন এখানে যেটা মূল যে বক্তব্য সেটা হচ্ছে যে এই যে একটা ব্ল্যাঙ্কেট পলিসি যেটাতে কোনো এক্সেপশন নাই, কোনো কম্প্রোমাইজ নাই, সেটা তারা বলতে চাচ্ছে এটা আনলফুল। এটার অর্থ কিন্তু এই না যে চেঞ্জ হয়ে যাবে, এটা এই না যে সবাইকে কাজের পারমিশন দিয়ে দেওয়া হবে। এখন যেটা স্টিল হতে পারে, যেটা হবে, যেটা আমার বন্ধু কলিন সে লিখেছে, যেটা হতে পারে যে যদি তাদের শুধুমাত্র পলিসিতে তারা খালি একটা লাইন যদি অ্যাড করে দেয় যে সেক্রেটারি স্টেটের ডিসক্রিপশন আছে শর্টেজ ক্যাটাগরি বাইরেও পারমিশন দেওয়ার, কিন্তু তুমি অ্যাপ্লাই করবে, তুমি পারমিশন পেলে না। কিন্তু এটা নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছে যে না এখন সবাইকে কাজের অনুমতি দেওয়া হয়েছে, আমরা কিন্তু গত বোধহয় 2-3 অনুষ্ঠান আগে বলেছিলাম যে এমনকি রেস্টুরেন্টের কাজটাকেও তারা শর্টেজ ক্যাটাগরি বাইরে নিয়ে গেছে। জি, তো জাস্ট এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো যদি এটা হয় তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে কোনো ক্ষেত্রে যদি তোমার সেক্রেটারি অফ স্টেটের ডিসক্রিপশন থেকে থাকে, তাহলে আমরা বলতে পারবো যে একটা ডিজার্ভিং কেসে তার ডিসক্রিপশনটা যদি জুডিশিয়াসলি এক্সারসাইজ না করা হয়, সেটা হয়তো একটা জেআর করার মতো একটা বিষয় দাঁড়াবে। ধরো ফর এক্সাম্পল তুমি হয়তো অ্যাসাইলাম ক্লেম করেছো 5 বছর আগে, 5 বছরও তোমার কোনো সিদ্ধান্ত হলো না, তাহলে 5টা বছর তুমি কি করে করবে? সেক্ষেত্রে তোমার যদি বলা হয় যে না
তোমার ক্ষেত্রে এটা অন্য অনেকের চাইতে এটা একটা ভিন্ন, জি সেটা নিশ্চয়ই আর কেউ যে কিন্তু 10 বছর, এটা তো আপনি বলছেন সাবজেক্টিভ কেস, যে আপনি আমাকে স্পেসিফিক্যালি বলছেন, নট জেনারেলি বলছেন। হ্যাঁ জেনারেলি তো তারা তো মানে এই যে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছিল যে জেনারেলি বলে দেওয়া হয়েছে সবাইকে দিতে হবে, এরকম তো আমরা এরকম তো কোনো কিছু দেখতে পাচ্ছি সেটা না। বলছি না, জাজমেন্ট যেটা আমি দেখতে পাচ্ছি যে তারা বলতে চাচ্ছে যে হোম অফিস ক্যান মেক এক্সেপশন টু রুলস স্টপিং অ্যাসাইলাম সিকার্স ওয়ার্কিং। জি, তো তারা ইচ্ছা করলে এটা এক্সেপশন করতে পারে তারা। রেজা ভাই, আমি যেটা বলতে পারি সেটা স্টিল ইট ইজ এ পজিটিভ থিং, যে অ্যাটলিস্ট তারা একটা অপশন যদি দেয় আমরা তো এটা নিয়ে ফাইট করতে পারি। কিন্তু এটার জন্য তোমার যে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রেশারটা দেখতে হবে, তারা যখনই দেখবে এরকম একটা সিচুয়েশন আসছে তখন তারা তাড়াতাড়ি কিন্তু ডিসিশন দেওয়ার কথা ভাববে। জি, এবং সেখানে সমস্যা হচ্ছে তোমার এই, তারা মনে করতে পারে ঠিক আছে ডিসিশনটা যদি আমাদের পরবর্তীকালে আপিলে গিয়ে যদি চেঞ্জ হয়ে যায় তবুও ভালো, অ্যাটলিস্ট আমাদের আটকালাম। জি, আর সবচেয়ে বড় কথা তুমি যেটা জেনে থাকবে যে আমাদের অনেক ক্লেমেন্ট আসছে, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে যে সমস্ত ক্লেমগুলি কিন্তু অনেক দুর্বল ক্লেম। জি, এবং সেগুলি হয়তো আলটিমেটলি কোর্টে গেলে হয়তো সেগুলি সাস্টেন করবে না। জি, তো সেগুলি কিন্তু মনে রাখা দরকার। তো অনেকের অ্যাসাইলামটা ক্লেম করাটা হয়, অনেকে করে এটা করে কিছু সময় পাওয়ার জন্য, জি, সব কিছু ফেল করে গেল, হয়তো এদেশে আসলাম স্টুডেন্ট হিসাবে বা অ্যাজ এ ভিজিটর, যা হলো না, স্টুডেন্ট পড়াশোনা হলো না, এখন আর কিছু করা যাবে না। আমরা যেটাকে উইনি ওয়ার্ড বলতে পারি, এটা লাস্ট চান্স, যেটা জি লাস্ট অপশন হিসেবে। সেক্ষেত্রে তারা মনে করতে পারে এটা করে যদি কিছু কাজ করা যায়, কিছু করা যায়, তো এটা হয়তো বা প্রবলেম করে দিতে পারে। জি, আরো আপডেট আছে সেটা দিব নাকি আমরা দুইটা কল নিয়ে নিই, তারপরে আমরা অবশ্যই আউটটা ইয়েতে যাব। প্রি কলার, আমরা এই মুহূর্তে আমাদের কজন কলার লাইনে আছেন, আমরা সরাসরি চলে আছি আমাদের কলারের কাছে। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া ভালো আছি। আমার দুইটা প্রশ্ন। একটা হলো আমরা রিসেন্টলি ফ্যামিলি গ্রাউন্ডে, একটু জোরে বলবেন। জি, রিসেন্টলি আমরা ফ্যামিলি গ্রাউন্ডে লাইভ রিমাইন্ড অ্যাকসেপ্ট হয়েছে। এখন এইটা মধ্যে নো পাবলিক ফান্ড রিকোয়েস্ট, এটা আমাদেরকে লাগাই দিচ্ছে কার্ডের মধ্যে, এইটা খোলা রাখবে যে এটার জন্য আপনি কন্ডিশন লিফট করার জন্য আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন, কারণ দেখিয়ে যে কেন কন্ডিশনটাকে আপনাকে লিফট করতে হবে। এবং দেখবেন ওদের গাইডেন্সে বলা আছে যে কখন কখন তারা মনে করে যে কন্ডিশন তারা লিফট করতে পারে। আপনি দেখবেন যখন এই প্যান্ডেমিকটা আরও খুব মারাত্মক অবস্থায় ছিল তখন কিন্তু তারা অনেকেরই কন্ডিশন তারা লিফট করে দিয়েছে, কারণ তারা জানতো যে মানুষের কাজ পাওয়া বা কাজ করা খুব কঠিন। এখন আবার আস্তে আস্তে এটাকে আবার তারা শক্ত করছে। বাট আপনি দেখবেন গাইডেন্সে বলে দিয়েছে যে কোন কোন ক্ষেত্রে তারা মনে করে যে তারা পাবলিক ফান্ড তারা এর মধ্যে যেটা হয় যে বাচ্চা যদি থেকে থাকে, বিশেষ করে ব্রিটিশ বাচ্চা যদি থেকে থাকে, তার বেস্ট ইন্টারেস্ট বা বাচ্চা যেখানে আপনি তো ফ্যামিলি গ্রাউন্ডে বলেন, আমার ধারণা আপনি বোধহয় 7 বছরের বাচ্চা আসছে সেই গ্রাউন্ডে বোধহয় পেয়েছেন, তো আপনি দেখবেন ওই গ্রাউন্ডে হয়তো আপনি বলতে পারেন যে বাচ্চার যে বেসিক নিড আপনারা ম্যানেজ করতে পারছেন না। মনে রাখবেন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হই যখন আমরা এই পাবলিক ফান্ডের জন্য অ্যাপ্লাই করি বা ফি ওয়েভারের জন্য অ্যাপ্লাই করি, তখন আমরা দেখি যে আমাদের ক্লায়েন্ট তাদের অ্যাকাউন্টে হাজার হাজার পাউন্ডের ট্রানজাকশন হচ্ছে। ওরা কিন্তু আপনার 6 মাস বা 1 বছরের কিন্তু ট্রানজাকশন দেখতে চাইতে পারে, এবং আপনি কিভাবে সাপোর্ট করছেন আপনার ফ্যামিলিকে এটাও তারা দেখতে চাইবে। আপনি যদি বলেন আপনার কোনো কাজ নেই, কাম নেই, তাহলে তারা জানতে চাইবে যে তুমি তাহলে কী করে তোমার বাচ্চা সহ তুমি সার্ভাইভ করছো। তো এই জন্যে আপনি এগুলো সব হিসেব করে আপনি অ্যাপ্লাই করবেন। তবে এই যে বললাম যে প্যান্ডেমিকের কারণে আমরা জানি যে অনেকেরই কিন্তু পাবলিক ফান্ড তারা ক্লেম করার সুযোগ দিয়েছে। ধন্যবাদ। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো হ্যালো, জি কলার, আমরা শুনছি আপনাকে, আপনি প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার একটা প্রশ্ন। জি, আমি বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম। হ্যালো, জি জি শুনছি, আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হলো ভাই, আমি বায়োমেট্রিক কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম, তো ইনশাআল্লাহ বায়োমেট্রিক কার্ড পেয়ে গেছি মানে আমার তো 10। কোন গ্রাউন্ডে বায়োমেট্রিক কার্ড ভাইয়া? জি জি
আপনার কি অ্যাপ্লিকেশন ছিল, বায়োমেট্রিক কি অ্যাপ্লিকেশন? আমি অনেক দিন পুরানো দেশে, আমার লিভ টু রিমেইন আছে, তো আমার বায়োমেট্রিক কার্ড ছিল না। জি 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 বুঝেননি? জি। তো আপনার এখন টিএনটি আপনার গত মাসে 26 তারিখে আমার ঘরে ডেলিভারি দিছে, আমার ওয়াইফের সাথে বনিবনা নাই। এখন আমার কার্ড পাইতেছি না আমার হাতে, এখন আমি কি করতে পারি? টিএনটি কোনো প্রুফ দিতেছে না, কার কাছে দিছে, কিভাবে দিছে, ওরা বলছে ডেলিভারি দিয়া দিছে। কাইন্ডলি যদি বলতে পারেন আর কি, আমার কার্ডটা এখনো আমি হাতে পাইতেছি না, কি করতে পারি? আপনি হোম অফিসে চিঠি লেখেন, চিঠি লিখে তাদেরকে বলেন আপনার কার্ডটা ক্যান্সেল করে দিয়ে একটা নতুন অ্যাড্রেস দেন। তারা হয়তো আপনার কাছ থেকে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ চার্জ করতে পারে, নাও করতে পারে। ওদেরকে বলেন যে আমি কিন্তু কার্ডটা পাইনি, কার্ডটা তারা কোনো রং জায়গায় দিয়েছে। কিন্তু আপনি তো জানতেন আপনার ওয়াইফের সাথে আপনি বনিবনা নাই, তো আপনি কেন অন্য অ্যাড্রেস দিলেন না কেন? কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? জি জি। তো আপনি যেটা এখন করবেন, আপনি নতুন অ্যাড্রেস দিয়ে আপনি ব্যাখ্যা করে বলবেন, ওদেরকে বলবেন যেন আপনার ওই ভাই, আগের কার্ডটা সেটা আমি বুঝতে পারি না অ্যাপ্লাই সময় সোজাসুজি, কারণ আমার ঘরে আমার গড় দোয়া সবকিছু আছে। হ্যাঁ, কিন্তু আপনি যেখানে জানেন যে এখানে কার্ডটা আপনার হাতে নাও পড়তে পারে, এখানে আপনি একজন আরেকটা কাজ আপনি করতে পারেন, আপনি একজন লয়ারকে দিয়ে অ্যাপ্লাই করে আপনি লিখতে পারেন যেন এইটা আপনার লয়ারের অফিসে যেন আপনার কার্ডটা ডেলিভারি হয়। ওকে জি। কলার, আপনার কোনো প্রশ্ন না থাকলে আমরা পরবর্তী কলে চলে যাচ্ছি। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হলো আমার বাইরে বাংলাদেশ থেকে এই দেশে মেটার্নিটি বা হসপিটালের কোন সেক্টর আনা যাবে না, বর্তমানে ডিগ্রি ফার্স্ট পাইন মেটার্নিটি বা প্যারামেডিক্যাল যেগুলো জব। জি জি জি। যেটা হয় কি ভাইয়া, এগুলিতে আপনার এনএইচএস তারা প্রতি বছর তারা রিক্রুট করে। তা আপনাকে এনএইচএস এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে যে তারা কি ধরনের ওয়ার্কার তারা নিচ্ছে। আপনি জানেন এদেশে ডক্টর এবং নার্স এবং কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে শর্টেজ আছে, কিন্তু তারা টাইম টু টাইম তারা কিন্তু রিক্রুট করে। এটা নিয়ে আমরা কিন্তু টেলিভিশনে এর আগেও কিন্তু আমরা বলেছি যে এ ব্যাপারে বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিতে পারে, নিয়ে আমাদের বাংলাদেশে অনেক ভালো ডাক্তার আছে। নার্সিংয়ের ব্যাপারে আমাদের খুবই দুর্বলতা, কারণ আমাদের প্রপার নার্সিংদের জন্য নার্সিংদের ট্রেনিংয়ের বা নার্সিংদের জন্য ডিগ্রির কোনো ব্যবস্থা নাই। আপনি দেখবেন এদেশে হসপিটালে গেলে ফিলিপিন্স থেকে এমনকি আফ্রিকা থেকে প্রচুর নার্স তারা কিন্তু প্রতি বছর রিক্রুট করে। তো আপনাকে যেটা দেখতে হবে এনএইচএস এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে দেখতে হবে, এবং যদি আপনার ভাই এটাকে স্যাটিসফাই করে এবং যদি বাংলাদেশ ওই আপনার কোটার মধ্যে পড়ে, তো তিনি নিশ্চয়ই অ্যাপ্লাই করে আসতে পারবেন। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। নেক্সট কলার। হ্যালো। হ্যাঁ জি, আমাদের রেজা ভাই কলটা ড্রপ করে গেছে। আমরা ছোট্ট একটা আপডেট নিয়ে নেই। আপডেটের মধ্যে আমরা যেটা জানতে একটা বলি যে আমরা একটা বেশ ইন্টারেস্টিং কেস আমরা দেখলাম। জি। এই যে আমরা বাংলাদেশ থেকে প্রায় আমরা দেখি রাইট অফ অ্যাবাউট জি জি অ্যাপ্লাই করে, যে বাবা ব্রিটিশ ছিলেন, এবং মোটামুটি একটা টিপিক্যাল কেস হচ্ছে কি, টিপিক্যাল কেস হচ্ছে এই বাবা ব্রিটিশ ছিলেন, বাবার ইংল্যান্ডে অলরেডি ওয়াইফ আছে আর একটা বাচ্চা কাচ্চা আছে, সেই কারণে আমার মাকে যখন বিয়ে করেন আমার মাকে নিয়ে এদেশে আসতে পারেননি। জি। এখন বাবা মারা গেছেন। জি। এখন ছেলে অ্যাপ্লাই করছে। জি। বা মেয়ে অ্যাপ্লাই করছে। এটা কিন্তু প্রায়শই হয়। জি। এই ধরনের অ্যাপ্লিকেশনের সবচেয়ে বড় প্রবলেম কি, যেহেতু বাবা মৃত, বাবার কাছ থেকে ডিএনএ পাওয়ার কোনো উপায় নেই, শুধুমাত্র মায়ের সাথে বাবার একটা কাবিননামা। এবং বাবা কেন আগে আনে নাই, ওয়েল তখন বাবা আনতে পারে নাই কারণ যেহেতু তার আগে স্ত্রী ছিল, আনতে পারে নাই। রাজা ভাই, আমরা এইটা আমার মনে একটু ভাস্ট টপিক, আমরা ছোট্ট একটা ব্রেক নিব। ব্রেক পরে আমরা আবার সেই ডিটেলস এটা নিয়ে কথা বলবো। প্রিয় কলার, দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা অবশ্যই অপেক্ষা করুন। অসংখ্য সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আপনারা দেখছিলেন, আমরা আলাপ করছিলাম আমাদের আজকের প্রোগ্রামের গেস্ট আবু মোহাম্মদ মঞ্জুর আহসান রেজা, যিনি যে একজন সলিসিটর বা ব্যারিস্টার, যিনি যে কে সলিসিটর প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। আমরা বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে অ্যাসাইলাম এবং ইমিগ্রেশন, ফ্যামিলি নিয়ে আমরা কথা বলছিলাম, সাথে সাথে আপনার প্রশ্ন জবাব দিচ্ছিলাম। আমরা আরও কিছু প্রশ্ন নিব অবশ্যই। আপনাদের কল যখন করবেন অবশ্যই আপনাদের বিনীত রিকোয়েস্ট করছি আপনারা টিভি ভলিউমটা অবশ্যই ডাউন করে রাখবেন, আর আপনাদের প্রশ্নটা অত্যন্ত সংক্ষেপ করার চেষ্টা করবেন, তাহলে আমরা অন্যদেরকে প্রশ্ন করার সুযোগ দিতে পারবো। আমরা চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। আমরা যতবার যে বিষয়টা বলছিলেন, রাইট অফ অ্যাবাউট, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের কমিউনিটির জন্য। যেটা হয় যে
এই অ্যাপ্লিকেশনগুলো করা হয় সবসময় যখন এই মানে ইউকে যিনি মূল যিনি ব্যক্তি মানে যার ডিসেন্ডেন্ট হিসেবে আসছে জি তার মৃত্যুর পরে জি তো ফলে ডিএনএ করা যায় না জি তো নর্মালি যখন এই ধরনের অ্যাপ্লিকেশন করা হয় হোম অফিস কিন্তু বলে যে আমরা ডিএনএ ছাড়া অ্যাকসেপ্ট করবো না, তারা জানে যে তারা ডিএনএ পাওয়া যাবে না। তো এখন যেটা আমাদের কিন্তু নিজেদের এরকম কেস আছে যেখানে আমরা নিজেরাও আমারই কেসে যেখানে আমরা হাইকোর্টে গেছি, মনে রাখতে হবে এই ধরনের কেসে কিন্তু কোনো অ্যাপিল নাই, জি এটা যেতে হবে জেআর, এবং এই জেআরগুলো কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু আপার ট্রাইব্যুনাল না, এটা কিন্তু সরাসরি হাইকোর্টে যেতে হয়, হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কারণ ন্যাশনালিটি অ্যাপ্লিকেশনকে চ্যালেঞ্জ করতে গেলে আপার ট্রাইব্যুনালে করা যায় না, যেতে হয় হাইকোর্টে। আমরা কিন্তু হাইকোর্টে গিয়েছিলাম এবং যাওয়ার পরে আমরা যেটা বলেছিলাম যে আমরা যে ভাই বোনের ভিতরে বা এটাকে আমরা বলি শিবলিং যে টেস্ট সেটা করায় কিন্তু আমরা মোটামুটি এস্টাবলিশ করতে পেরেছিলাম যে তারা হাফ ব্রাদার হাফ সিস্টার হতে পারে। তো এরপরে ভাই বোনের সুবিধা কি? ভাই বোনকে আপনি প্রুভ করলে, ভাই বোন প্রুভ করলে যদি প্রুভ হয় যে ধরো যে ব্রিটিশ যে ভাইটা আছে, ব্রিটিশ ভাইটা যেহেতু অলরেডি শিক্ষিত যে তার বাবা ছিল এক্স, আমি বলছি আমিও তো এক্স এর আরেক ঘরের সন্তান, তাহলে মোটামুটি এটা ইনডিরেক্টলি এস্টাবলিশ হচ্ছে না? জি, দুই ভাই বোন যদি তো এটা অনেক ক্ষেত্রে কিন্তু হোম অফিস এটাকে রিফিউজ করে, ঠিক আছে, তারা বলেন না আমরা এই ধরনের টেস্ট মানবো না। তো যাই হোক, যে কেসটার কথাই বলছিলাম এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে তারা বলেছে যে হোম অফিস এরকম মানে ইন্টেলিজেন্স অফিস এরকম ব্লাঙ্কলি বলতে পারে না ডিএনএ টেস্ট করার জন্য, তাকে সব এভিডেন্স তাকে দেখতে হবে, সব এভিডেন্স দেখে এটা দেখতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, আমার কাছে যে প্রবলেম ছিল যে তারা কিন্তু দেশে গিয়ে ওই ম্যারেজ রেজিস্টার অফিসে গিয়ে তারা কিন্তু হোম অফিসের লোক তারা কিন্তু বইটা দেখতে চেয়েছিল। এবং তুমি জানো যে যেটা হয় যে আমাদের যেটা মানে পূর্বপুরুষদের আমাদের যে ধরনের সংস্কৃতি যে তুমি হয়তো ব্রিটেনে আসছো, তুমি বাংলাদেশে গিয়ে আরেকটা বিয়ে করতে চাও, তোমার পাত্রী কিন্তু অভাব হয় না। এবং অনেক দেখা যায় অনেক ক্ষেত্রে এই সমস্ত বিয়েগুলো হয়তো প্রপার কাবিন ছাড়াও কিন্তু হয়ে যায়। এবং বিয়ে হলে যেটা হয়, বিয়ে হলে তোমার দেখা যায় যে কাবিন থাকে না, পরবর্তীকালে কাবিনটা তাড়াহুড়ো করে বানানো হয় এবং সেখানে তখন কিন্তু ডেটটা ম্যাচ করে না। তোমার বানান বইতে যে ডেট সেটা হয়তো তোমার কাবিনে তুমি কিন্তু আশা করো না যে এই ইনকোয়ারিটা এত দূর যাবে, তারা একদম গিয়ে বানান বইটা খুলে দেখবে যেখানে ঠিক মতো কাবিনটা রেজিস্ট্রি হয়েছে কিনা। তো এই ধরনের সমস্যাগুলো তো আসছেই। আরেকটা জিনিস মনে রাখবে তুমি ন্যাশনালিটি আরেকটা বিষয় যেটা হয় নর্মালি যে আপনি যে তার ফাদার হয়তো ওই আমলে তারা তো হয়তো কাবিননামা করেও নাই, তারা ইসলামিক ম্যারেজের আন্ডারে যেটা আমাদের পূর্বপুরুষরা অনেক সময় করেছে, তো এটা তো প্র্যাকটিক্যাল। এবং যেটা মনে রাখতে হবে যে মনে রাখো যে 2006 আগে যদি কারো জন্ম হয়ে থাকে এবং বাবা মা যদি তারা ভ্যালিডলি ম্যারিড না হয় তাহলে কিন্তু ন্যাশনালিটি পাস করে না। 2006 থেকে তো আপনি কম্পালসরি ম্যারেজ আরেকটু ভালো করে বোঝো, ন্যাশনালিটি লটা কিন্তু খুব ছোট কিন্তু খুবই কমপ্লিকেটেড, এটা অনেকেই বুঝতে পারে না। যেমন ধরো যে যদি কেউ কারো জন্ম হয় এদেশে, ঠিক আছে, তখন তারা দেখবে যে জন্মের সময় তার বাবা বা মা কেউ ব্রিটিশ ছিল কিনা, ঠিক আছে, ভেরি সিম্পল। 1982 সালের আগে 5 জানুয়ারির আগে কারোর যদি এদেশে জন্ম হয়ে থাকে তার বাবা মা কোথাকার এটা কিন্তু ইম্পর্টেন্ট, সে কিন্তু ব্রিটিশ হয়ে গেল। 82 পরে জন্মের পর তারা দেখবে বার্থ ইস্যুতেই সে ব্রিটিশ হয়ে গেল, জন্মের পর দেখবে তার বাবা মা কেউ ব্রিটিশ, যেটা এখন করছে তারা না। এখানে একটু বিয়ে আছে, যদি দেখা গেল যে বাবা ব্রিটিশ মা ব্রিটিশ নয়, কিংবা মা ব্রিটিশ বাবা ব্রিটিশ নয়, সেক্ষেত্রে কি হবে, যদি বাচ্চার বাবা মা যদি ম্যারিড না হয় তাহলে কিন্তু প্রবলেম ছিল। ধরো যে বাচ্চাটার মা কিন্তু ব্রিটিশ কিন্তু বাচ্চার বাবা কিন্তু ব্রিটিশ নয়, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু মায়ের সিটিজেনশিপ হিসেবে সে কিন্তু পেতে পারত, রাইট। কিন্তু দেখা যাচ্ছে বাচ্চার বাবা ছিল ব্রিটিশ, মা ছিল ধরো নন ব্রিটিশ, তাদের মধ্যে বিয়ে হয়নি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটা বাবার সিটিজেনশিপটা পেত না, কারণ মায়েরটা, কারণ যেহেতু তারা ম্যারিড নয় মায়েরটা কাউন্ট হতো। 2006 কিন্তু এই আইনের পরিবর্তন হয়েছে,
এই জন্য যখন তুমি রাইট অ্যাবর্টনি তখন বিফোর আফটার তখন দেখতে হবে হাসিম সেক্ষেত্রে বিয়েটা ভ্যালিড কিনা। জি। এবং আবার দেখো, যদিও আমরা জানি পলিগামাস ম্যারেজটা তারা এখানে মোটামুটি অ্যাকসেপ্ট করে, কিন্তু তুমি খালি ওই বউটাকে আনতে পারবে না, বউ একটাই আনতে পারবে। জি। এখন সমস্যা হচ্ছে এই, তুমি যদি এখানে ডোমিসাইল থাকো তাহলে কিন্তু বাংলাদেশের বিয়েগুলি তোমার কি হচ্ছে, তারা বলছে যে তোমার বিয়েটা ভ্যালিড নয়। জি। কারণ তুমি ছিলে ইউকেতে ডোমিসাইল। এক্স্যাক্টলি। যদিও তুমি এটার জন্য বিগামিতে তুমি পড়বে না, কারণ বিগামি একটা অপরাধ যেহেতু হয়েছে ইংল্যান্ডের জুরিসডিকশনের বাইরে, তোমার অপরাধ হবে না। স্টিল তারা বলতে পারে তুমি যদি ডোমিসাইল ছিলে তোমার বিয়েটা ভ্যালিড নয়। যাই হোক, 2006 পরে এখন আর এটা ম্যাটার করে না। তুমি যদি অবিবাহিত থাও, তবু তোমার সন্তান যদি জন্ম হয়, সন্তান কিন্তু বাই ওয়ে অফ ডিসেন্ট তোমার কিন্তু ব্রিটিশ হয়ে যাবে। ওকে। জি রাজা ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা কিছু কল নিয়ে নিচ্ছি আবার। প্রিয় কলার, আপনারা দেখছিলেন এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। আমরা চলে যাচ্ছি আপনাদের কাছে আবারও। আমরা কিছু দেখছি আমাদের যে দর্শক যে কলার আছেন এখন স্টুডিওতে আমাদের সাথে। হ্যালো কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলার একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? প্রশ্নটা করুন। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো? জি, আমরা আছি ভালো, ধন্যবাদ ভাই। আমি কি ইমিগ্রেশন ছাড়া কি বাংলাদেশের কোনো বিষয়ে কি আপনাদের প্রশ্ন করতে পারি? যদি আমাদের জানা থাকে তো অবশ্যই আমরা বলবো। আমরা তো দুজনেই বাংলাদেশের আইনজীবী। জি আচ্ছা। আমার উত্তরাতে আমার একটা জমি আছে, একটা হাউজিং কোম্পানি আমার জমিটা জোর করে দখল করে নিয়ে যায়। তো আমি এখানে মামলা করার পরে থানাতে জিডি করেছি, মামলা করেছি এবং কোর্ট পর্যন্ত যাওয়ার পরে হাইকোর্ট থেকে ওই হাউজিং কোম্পানি কিভাবে যেন আমার মামলাটাকে স্থগিত করে রেখে দিছে। এটা আপনার নিয়ারলি 5 ইয়ার্স। আমি এখন আমার সলিসিটার সাথে যোগাযোগ করলে বলতেছে যে এটা হাইকোর্ট থেকে তো নির্দেশ দেওয়া হয়েছে, আমি এখন কিছু করতে পারবো না। কিন্তু ওই হাউজিং কোম্পানি এরা কিন্তু আপনারা কাজকর্ম করাইতেছে, আমার জায়গার উপরে ওয়াল করতেছে, রাস্তা করতেছে, সবকিছু করতেছে। তো এখন কি আমি লন্ডন থেকে ভাইয়া আপনাকে যেটা করতে হবে, ভাইয়া শোনেন, এটা আপনি জানেন যে বাংলাদেশে এই কোর্ট এবং আইনের ব্যবস্থাটা অত্যন্ত জটিল। এখানে লন্ডনে বসে থাকলে আপনার হবে না, আপনাকে দেশে চলে যেতে হবে। দেশে গিয়ে অনেক সময় নিতে হবে। যেটা আপনাকে করতে হবে, আপনাকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে আপনাকে প্রথমে ইনজাংশন নিতে হবে, নিয়ে তাদের কাজটা বন্ধ করতে হবে। তারপরে আপনাকে স্টে অর্ডারটা ভ্যাকেট করাতে হবে। আচ্ছা, এখন ওখানে যাওয়ার পরে আমি আমার জায়গাতেই যাইতে পারি না, এদের সিকিউরিটি গার্ড, তারপরে এদের গুন্ডা আপনার জায়গাতে যাওয়া লাগবে না, আপনি ঢাকায় গিয়ে বলে ঝামেলা করে। একবার যাওয়ার পরে আমার কি বলে আমার গাড়ি ভাঙা ফেলাতে চাইছিল। তো আমি অনেক কষ্ট করে বাইরে আসার পরে আমি থানাতে গেলাম। থানাতে বলতেছে যে এইটা তো আমরা কি মামলা নিব, এটা তো আপনি নাম বলেন, ঠিকানা বলেন, তাহলে আমরা মামলা নিতে পারবো। কিন্তু এখন তো আমরা তো ওই হাউজিং কোম্পানির কথা বললে পুলিশ আর কিছু বলেন না। তো এখন এখানে কি আর কিছু করার নাই? আচ্ছা, অনেক কিছুই করার আছে ভাইয়া। প্রথমত আপনাকে সময় দিতে হবে, দেশে যাইতে হবে, ভালো লয়ার আপনাকে দিতে হবে। লয়ার দিয়ে আপনাকে দুইটা সিভিল জিনিস করতে হবে, যেটা আমি বললাম। একটা হচ্ছে ইনজাংশন নিতে হবে, আর সেকেন্ডলি স্টে অর্ডার ভ্যাকেট করতে হবে। থার্ডলি যেটা করতে হবে, আপনি এখানে যে প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় আছে সেখানে আপনি একটা অ্যাপ্লিকেশন করবেন দিয়ে আপনি যে কিভাবে, কারণ তাদের দায়িত্ব হচ্ছে আপনাদের সম্পত্তি এগুলিকে আপনাকে প্রোটেক্ট করা। আর একটা যেটা আপনি করতে পারেন, আপনি যেটা আছে র্যাব, সেখানেও আপনি কমপ্লেন করতে পারেন। অ্যান্টি করাপশনও আপনি কিন্তু যেতে পারেন। জি আচ্ছা ভাই, থ্যাংক ইউ আপনার আনসারের জন্য। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। নেক্সট কলার। হ্যালো, হ্যাঁ কলার শুনতে পাচ্ছেন? জি জি অবশ্যই লাইন থেকে কলারটা ড্রপ করে ফেলছে। রেজা ভাই, আমরা যে বিষয় নিয়ে আলাপ করছেন, তাহলে ডিএনএ টা এখন কি হচ্ছে ফাইনালি? না, যেটা বলতে চাচ্ছিলাম যে যেটা হবে যে যদি আমরা একটা ভাই বোনের কোনো ডিএনএ করা হয়, জি, যেটাকে আমরা বলি যে টেস্টটা, সেটাও কিন্তু আমরা যদি সাবমিট করি হোম অফিসকে কিন্তু কনসিডার করতে হবে। জি, হ্যাঁ, যেটা তোমার যে ভাই বোনের টেস্ট করতে হবে। অন্য কোনোভাবে যদি প্রমাণ করা যায়, ওরাল এভিডেন্স বা যেটাই দিক না সেটা কনসিডার করতে হবে। জি, এটা এমন না যেটা করে তোমার পক্ষে রায় আসবে, বাট দেখে টোটালিটি অফ দ্য এভিডেন্স দেখে কনসিডার করতে হবে। ডিএনএ নিয়ে যে কথাটা আমরা মনে আগে একটা প্রোগ্রাম আলোচনা করেছি, যে আগে কিন্তু ইমিডিয়েট কয়েকদিন আগেও তো ডিএনএটা
অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার ওরা চাইতো, বা এখন সেই জিনিসটা মনে ডাটা প্রোটেকশনের কারণে ওই জায়গা থেকে সরে এসেছে। না, তারা কিন্তু চায়, এখন টাইম টু টাইম তারা কিন্তু চায়। এখনো কি তারা চাইতে পারে? ডিসক্রিপশন আছে তাদের, না? তারা চায়, তারা সবসময় তারা চায়। বিশেষ করে তোমার বাচ্চা টাচ্চাদের ন্যাশনালিটির ক্ষেত্রে ডিএনএ তারা রুটিনলি চায়। মানে আপনার কথাটা হচ্ছে যে স্টিল তারা চাইতে পারে। জি, রাজা ভাই অসংখ্য ধন্যবাদ। আমরা এই ইয়েটা নিয়ে, কারণ এটা অনেক কমপ্লিকেটেড বিষয়, অনেকেই ন্যাশনালিটিটা যেটা আমি বললাম যে খুব ল, কে কখন কিভাবে বেটি, যেমন আমি তোমাকে বলি যে মানুষ এবং আমরা অনেক সময় মিসলেড হই। আমিও যেমন জানি যে ন্যাশনালিটির জন্য তারা 5 ইয়ার্স রেসিডেন্স রিকোয়ারমেন্ট, এই দেশে বহুত স্টুডেন্ট 5 বছর থাকার পরে ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করে দিয়েছে। কারণ তাদেরকে বলা হয়েছে, হ্যাঁ তুমি তো 5 বছর আসো, 5 বছর তুমি এদেশে যেহেতু রেসিডেন্ট, তুমি ন্যাশনালিটি, হ্যাঁ তোমার সেটেলমেন্ট নাই, আইলার নাই, তুমি সরাসরি কি করে শুধুমাত্র যে 5 ইয়ার্স স্টে করার কারণে যে সে ন্যাশনালিটি পাবে এটা তো না, কোনোভাবেই না। সে তো আদার রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে, কিন্তু ওই যে তারা যখন পড়ে কি তোমার রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু বি রেসিডেন্ট হিয়ার ফর 5 ইয়ার্স। এবং তারা অনেক সময় অনেকেই তাদেরকে রং অ্যাডভাইস করেছে, তুমি আসো এদেশে 5 বছর, তুমি লিগালি আসো, ইউ ক্যান অ্যাপ্লাই ফর ন্যাশনালিটি। জি রাজু ভাই, রিসেন্টলি যে বিষয়টা অনেকের মধ্যে কাজ করছে সেটা হচ্ছে যে আমরা জানি যে 30শে জুনের যে বিষয়টা আছে, আমাদের ইউরোপিয়ান যে বিশাল কমিউনিটি এখানে আছেন, তারা অনেকেই আপনাকে অবশ্যই প্রশ্ন করছেন বা অনেকে এখনো চেষ্টা করছেন, বলছেন যে এখন যারা 31শে ডিসেম্বরের মধ্যে যারা এই দেশে ইন করতে পারেন, অনেকে ওই সময় একটা ক্রাইসিস টাইম ছিল, কোভিড-19 এর একটা খুব বাজে অবস্থা ছিল, অনেকে ডেডলাইন মিস করেছে। অবশ্যই তো গভর্নমেন্ট তো আর এক্সটেন্ড করে নাই। জি, এখন তো আর ওইটা তো আর নাই। জি, এখন তো ওটা নাই। এখন হচ্ছে যে 31শে ডিসেম্বরের মধ্যে যারা ইন হয়েছে তারা শুধুমাত্র 30 জুনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। জি, 30 জুনটা বাড়বে কিনা আমরা জানি না, কিন্তু ইনেরটা তো অলরেডি তো ডন এন্ড ডাস্টেড। জি রাজা ভাই, আমরা যে কলার ড্রপ করেছি, কলার একটু কল নিয়ে নিয়ে আবার আমরা এটা নিয়ে একটু কথা বলবো। কারণ প্রিয় কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আবারও জয়েন করার জন্য। আপনি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো কলার, আপনার প্রশ্নটা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন করছি পাইছাম ব্যারিস্টার সাহেবের কাছে একটা কথা জানবার লাগি। জি জি বলেন। আমার একজন বাচ্চা 7 বছর হইছে, তো 7 বছরের প্রাইটা কি আমি ফি ওয়াইভারের লাগি অ্যাপ্লিকেশন করছি, 1 সপ্তাহ হইছে। জি বুঝছেনি, তো এখন কি একটা কি তো হইব বা কতদিন লাগবে জানাইতে? ফি ওয়াইভার সাধারণত তারা 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে তারা ডিসিশন দিয়ে দেয়। তো কথা কি তো হইব, মিলবো নি না কোনো প্রবলেম হইতো? এটা তো ডিপেন্ড করে আপনার কি ইনকাম, আপনার ব্যাংকে কত পয়সা আছে। যেমন আমরা একটু আগে বলছিলাম যে অনেকেই ফি ওয়েভার বা ওই কি বলে কন্ডিশন তারা পাবলিক ফান্ডের জন্য অ্যাপ্লাই করে, দেখা যায় তাদের ব্যাংকে অ্যাকাউন্টে হাজার হাজার পাউন্ডের ডিলিংস হয়েছে। তারা কিন্তু বলছে আমার কোনো জব নাই, কিন্তু কি দেখা যায় 9,000, 10,000, 15,000, 20,000 পাউন্ড পর্যন্ত সেখানে থাকে, বা সেখানে ওই ব্যাংকের অ্যাকাউন্ট ইউজ করে এই টাকাটা আদান প্রদান হয়। এটা মনে রাখবেন, অনেকে জিজ্ঞেস করে বলে না এটা আমার টাকা না, আমার আত্মীয় টাকাটা রেখেছে। তাকে বলা হয়েছে যে এটা কিন্তু মানি লন্ডারিং এ পড়তে পারে, এটা কিন্তু একটা অপরাধ হতে পারে। কিন্তু আমার জি স্যার, আমার কোনো ব্যাংকে কোনো টাকা পয়সা নাই, আমি নার্স সাপোর্ট আছি, তারা সব কিছু দিয়ে দেয়। যদি আপনি নার্স সাপোর্টে থেকে থাকেন তাহলে আমি মনে করি আপনার ফি ওয়েভার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো ফি ওয়েভার মানে ডকুমেন্ট কিটা লাগে ওটা আপনার কাছে? ফি ওয়েভার তারা আপনার ব্যাংকের স্টেটমেন্ট চায় কাজ করলে। আপনি যখন ফি ওয়েভার যখন অ্যাপ্লিকেশন করেন, আপনি যে সমস্ত ইনফরমেশন দেন ওর উপরে ভিত্তি করে ওরা আপনাকে লিস্ট অফ ডকুমেন্ট দেয় যে আমরা এই ডকুমেন্টগুলো আমরা চাই। জি আচ্ছা, ওকে আপা, ভালো থাকেন। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাই সাহেব। আসসালাম। রাজু ভাই, ও সরি, আমরা পরবর্তী কলটা নিয়েছি। নেক্সট কলার প্লিজ। হ্যালো কলার, শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি একটু জোরে বলতে হবে। জি না, আমি আসলে আমার প্যারেন্টস আসছিলেন 2014 এই দেশে। জি, 2014 এই দেশে আসছিলেন। আসার পরে কি আসছিলেন? সরি, একটা কেস করছিলাম ওইখানে। ভাই আপনার প্রশ্নটা আবার একটু করতে হবে। আপনার কে আসছিলেন 2014 এ? আমার প্যারেন্টস এই দেশে আনছিলাম 2014 এ। প্যারেন্টস জি বিজিটি আনছিলাম। তারপরে ওনাদের রাইখা দেই, না তো বয়স্ক লোক। তারপরে আমরা ওই একটা কেস করছিলাম, ওইটা ওরা ডিসমিস করে দেয়। তারপরে ওনারা এভাবেই আছেন এই দেশে।
এখন ওনাদের কিভাবে কি করা যায়? আপনি সর্বশেষ কেস করেছেন কবে? 2014-এ। তারপরে আর কোন কেস করেননি? জি না। এখন ওনাদের বয়স কত? একজনের বয়স হচ্ছে গিয়া 87 আর একজনের হচ্ছে গিয়া 67। হ্যাঁ, তো আপনি এখন আমার মনে হয় আরেকবার আপনি অ্যাপ্লাই করেন পিওর হিউম্যান রাইটসের গ্রাউন্ডে, কারণ আপনি জানেন যে এল্ডারলি রিলেটিভদের জন্য এখন আর কোনো ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন নাই, আউট অফ কান্ট্রি অ্যাপ্লিকেশন। তাদের বয়সের কারণে আপনি আবার অ্যাপ্লাই করেন, এক্সপ্লেন করেন যে আপনার 2014 থেকে আরও 7 বছর তারা এদেশে আসছে, ফলে তাদের সিচুয়েশন চেঞ্জ হয়েছে। আপনার আব্বার বয়স আগে 80, এখন ওনারা 87 হয়েছে। আমার ধারণা ভাই আমরা একটা ব্রেকে চলে যাব। যে ভাইয়া আপনি লাইনে থাকেন, সমস্যা নেই, আমরা একটা ব্রেকের মধ্যে আপনার কোশ্চেন অ্যান্সার করব। আমরা চলেছি ছোট্ট একটা ব্রেকে। প্রিয় কলার, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি। বিজ্ঞাপন বিরতির পর আবারও আপনাদের ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি আপনাদের মাঝে। আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, বাঙালি কমিটি অত্যন্ত জনপ্রিয় আইনজ্ঞ, যিনি দীর্ঘদিন ধরে আপনাদেরকে আইন সেবা দিয়ে যাচ্ছেন, আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা, যিনি জেকেআর সলিসিটরের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বরত আছেন। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদেরকে, আবারও বলছি, আপনাদের অবশ্যই কল করবেন, কিন্তু কল করার সময় আমরা রিকোয়েস্ট করবো আপনাদের টিভি ভলিউমটা একটু ডাউন করে রাখবেন, যাতে আপনাদের প্রশ্ন শুনতে সুবিধা হয়। একটু জোরে বলতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের কলারের কাছে। আমরা দেখছিলাম যে বিরতির মধ্যে 2-1 কলার ওয়েট করছিলেন। হ্যালো কলার, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি ব্যারিস্টার সাহেবের কাছে একটা উত্তর জানতাম সেইরকম প্রশ্ন। জি। আমার একজন ভাতিজা ইটালি থেকে আইসলা গত নভেম্বর। আইয়া তাই প্রি সেটেলমেন্ট করিয়া প্রি সেটেলমেন্ট স্ট্যাটাস পাইয়া 2 মাস থাকিয়া জানুয়ারির এন্ডে দিয়া গেছলা গিয়া ইটালি। তার ওয়াইফ, তার ফ্যামিলি এখানে আছেন, বাচ্চা। এখন তার ওয়াইফের জিও নাই, ভিসা নাই, যার কারণে আইটা পাররা না। এখন ওয়াইফের কারণে আইটা পাররা না। এখন আমরা জানার ব্যাপারটা হইল গিয়ে ওখান তানজানি দেশ প্রি সেটেলমেন্ট পাইছেন, কিন্তু কোনো ওয়ার্ক কররা না, এতে কোনো অসুবিধা হইব নি? মানে কোনো টিটিরাইজ যে হইন নানি আপনারা, যেন টিটিরাইজ করা লাগে, কিতা করা লাগে, ইটা কররা না। এখন করা না কারণে তান ওয়াইফে লইয়া চাইরা ইটা ওয়াইফে ভিসা পাইরা না। এতে যেন তাই কোনো ইনভলভ হইছেন না এই দেশের অর্থনীতিত, মানে কোনো জব তান লেটে জিও হলে কোনো অসুবিধা আছে নি? উনাকে কিন্তু আবার এদেশে ফিরে এসে ওনাকে অবশ্যই 30 জুনের ভিতরে ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে হবে। ওনার ওয়াইফের জন্য তো অ্যাপ্লাই করে লিয়েছেন অলরেডি। যদি অ্যাপ্লাই করা হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা নাই। ভিসা লাগে, মানে ভিসা ফাইরা না, তাই ওয়েটিং কররা। জি, যদি উনি অ্যাপ্লাই করে থাকেন 30 জুনের আগে, তাহলে এর পরে হলেও কোনো প্রবলেম হবে না। অ্যাপ্লিকেশনের ডেটটা হবে ইম্পর্টেন্ট। অ্যাপ্লিকেশন করছেন আপনি, বুঝতে পারবেন ওটা কারণ করছেন ইটালিটা কি লন্ডন আইবার লাগি ভিজিটও লাগে অ্যাপ্লিকেশন? না, তাহলে তো হবে না ভাইয়া। উনি আসলে পুরো নিয়মটাই উনি লঙ্ঘন করছেন। উনাকে এদেশে চলে আসতে হবে। এদেশে চলে এসে উনি উনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করবেন। ওয়াইফ এখানে আসবে উনার ফ্যামিলি মেম্বার হিসাবে, ভিজিটের জন্য অ্যাপ্লাই করলে হবে না। উনি তো ঠিক মতো বোধহয় উনি এগোচ্ছেন না। আমাদের ধারণা, আমাদের যেটা অ্যাডভাইস হবে, উনি ইংল্যান্ডে চলে এসে ইংল্যান্ড থেকে 30 জুনের আগে ওয়াইফকে এখানে তার ফ্যামিলি মেম্বার হিসেবে আনার জন্য অ্যাপ্লাই করুক। তাহলে ইটালিতে কি ভিসা লইয়া যান লন্ডন আইটা আইগো করা লাগতো না? না, উনি যেটা করা উচিত ছিল, উনি যখন এখানে প্রিসেটেল পেয়েছেন, প্রিসেটেল পেয়েই ওনার উচিত ছিল ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করে দেওয়া, ফ্যামিলি মেম্বার হিসেবে আসার জন্য। রাজা ভাই, সরি ভাই, আপনি লাইনে থাকেন, যেটা আমরা জানি আর কি রাজা ভাই, যে এরকম হচ্ছে অনেকে ট্রাভেল এজেন্টের হেল্প নেন, তো ওনারা এই কাজগুলা করেন। যে অনেক সময় দেখা যাচ্ছে যে বলেন যে হ্যাঁ আপনাকে তো ভিজিট অ্যাপ্লাই করতে হবে। আমি শিওর না যে কলার উনিরা কি লয়ারের হেল্প নিয়েছেন। কোনো লয়ার হলে তাকে কখনো কথা বলতে না, বিকজ ইট ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। একটু কাইন্ডলি আপনি একটু উনি যখন নভেম্বরে যখন উনি এখানে আসলেন, আমার একটা কথা হলো স্যার। জি, আইন ও লয়ারের মাধ্যমে কেন ও দেশ থেকে অ্যাপ্লাই করছেন? এই দেশটা তো করছে, ঠিক আছে, হ্যাঁ জি না, কিন্তু তার জন্য ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করবে কেন? উনি এদেশে এসে তার ফ্যামিলি মেম্বার হিসেবে আসার জন্য অ্যাপ্লাই করবে।
ওকে, তো আপনার ভাইকে বলেন উনি যেন এখানে চলে আসেন, চলে এসে তার ফ্যামিলি মেম্বার হিসেবে যেন তাকে অ্যাপ্লাই করান, সেটা আরো স্টেট ফরওয়ার্ড হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। জি কলার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে, নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার প্রশ্নটা করুন। ভাই আমার প্রশ্নটা হচ্ছে, আমি 2001-এ আইছিলাম বাংলাদেশ থেকে। জি জি। আমার ওয়াইফে আনছিল, তো আমি ইউআরএল পাইছি 2001-এ আসছেন, আপনার ওয়াইফে নিয়ে আসছিল। জি জি। এন্ড ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি 2003। জি। এখন গত সপ্তাহে আমার সিটি দিছে তারা, আমি ইউএন সেটেলমেন্ট স্কিমে অ্যাপ্লাই করার লাগি, ইগু কিতা আবে এসেন তো লাগি কিতা করা লাগবে নি না বলিয়ে দিছে তারা। না সরি, বুঝলাম না কি সেটেলমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন? ইউএন সেটেলমেন্ট স্কিমে অ্যাপ্লাই করবার লাগি। ইউএন সেটেলমেন্ট কোনটা? ইউএন গভর্নমেন্টে লেটার দিছে আমারে। না কিন্তু আপনি তো অলরেডি সেটেল। আপনার জি, আমি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছি 2003। জি। এখনো আছে আমার সেম স্ট্যাটাস আছে। কিন্তু আপনি কি ব্রিটিশ সিটিজেনশিপ নিয়েছেন? জি না, আমি নিছি না, আমার বাচ্চারা সবই নিছেন, খালি আমি নিছি না এখনো। এখন ভাই আমি আপনার চিঠিটা না দেখে ঠিক বুঝতে পারছেন না আপনাকে কেন তারা সেটেলমেন্টের জন্য বলবে। যেটা হইতে পারে যে আপনার জন্য যেটা হইতে পারে যে তারা হয়তো আপনাকে বিআরপি কার্ড নেওয়ার জন্য বলতে পারে, কারণ আপনার সেটেলমেন্ট 2003-এ যখন তারা দেয় তখন তারা পাসপোর্টে স্টাম্প মেরে দিয়েছিল। যে স্টাম্প পাইছি বাদে আমি কার্ডও পাইছি, দেন বাদে কার্ড লাগে কার্ডও দিতে তারা আমারে। তাহলে আমার মনে হয় না আপনার আর অন্য কোনো কিছু করার মনে হয় তারা ভুলিয়ে দিয়েছে। আপনার কি নাম ডিটেইলস কি ঠিক আছে ওখানে? সব কিছু ঠিক আছে, তারা বলছে যে তারা রেকর্ডও দেখার, আমি মেবি এলিজিবল স্কিমের লাগি, তার লাগে আমার রেকর্ড দেন এলিজিবল থেকে অ্যাপ্লাই করবার লাগি। কিন্তু ইয়ন সেটেলমেন্ট তো কোনো এরকম কোন স্কিম আমরা শুনি না, স্কিমের নাম নাই। জি, মনে হয় তারা ভুলে দিছ না আমার কাছে লাগে। তবে আমি কিছু করতাম না, বই দিতাম ওখান থেকে ফোন করতাম। আপনি তাদেরকে আপনি যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনি ব্যাখ্যা চান নাকি? দেখেন কেউ আপনাকে অনেক সময় কিন্তু অনেক ভুয়া চিঠিও কিন্তু আসে। জি, যেমন আমরা প্রায় ফোন কল পাই, চিঠি পাই যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, কি তোমার এইচএমআরসি থেকে তোমার ট্যাক্সের প্রবলেম আছে, তোমার নাম ইউজ করে ক্রিমিনাল রেকর্ড হয়েছে। তারা কিন্তু এভাবে আপনাকে কোনোভাবে আটকাই দিয়ে আপনার কাছ থেকে টাকা পয়সা তারা নিয়ে যায়। এটা এমন হতে পারে, এটা এরকম একটা হোক্স হতে পারে। আপনি আপনার যেটা উচিত হবে ওদের সাথে আপনি যোগাযোগ করেন, বা আপনি বুঝতে না পারলে আপনি যে আপনার নিকটস্থ যে ল সেন্টারগুলি আছে বা সিটিজেন অ্যাডভাইস ব্যুরো, সেখানে আপনি যেতে পারেন। ঠিক আছে, তারা হয়তো জি। কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী কলার, নেক্সট কলার প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আমি আবার আইসি, থোড়া একটা জিনিস কনফিউশন বাজি গেছে। জি 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 জি, আমরা তো আপনাকে খুঁজছিলাম ভাইয়া, আপনি হারাই গেলেন। জি, মানে ওখান জানতাম চাইলাম যে ব্যারিস্টার সাহেব কইলা যে আমার বাতিরা যে নির্দেশ ইয়াতান প্রি সেটেলমেন্ট পাইয়া গেছেন। জি, কিন্তু তাই নির্দেশ থাকিয়ে প্রি সেটেলমেন্ট হওয়ার পরে তার ওয়াইফের লগে সেনে ফ্যামিলি মেম্বার হিসাবে অ্যাপ্লিকেশন করলা না। আমার সলিসিটর সাহেব কইছেন, তান আমার বাতিজার সলিসিটর সাহেব কইছেন যে 30 জুনের পরে যদি আইন তাহলে ও দেশ থাকি প্রিসেট কিতা লাগি ফ্যামিলি মেম্বার হিসাবে 18,600 দিয়ে আনবা লাগি যে কথা। এর আগে না, এর আগে তাই নাই তো হন্তা কি বিশাল হইয়া ওই জিনিসটা বুঝতাম পারলাম না। ভাইয়া শোনেন, কথা শোনেন, ইইউ লর মধ্যে যখন কেউ অ্যাপ্লিকেশন করে সেটার সাথে 18,600 কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, জি, এটার সাথে কোনো সম্পর্ক না। 18,600 হচ্ছে শুধুমাত্র যারা এদেশে সেটেল এবং যারা ইমিগ্রেশনের রুলের আন্ডারে যারা আনতে চাচ্ছে, যারা ইউরোপিয়ান সিটিজেন তাদের জন্য নয়। ইউরোপিয়ান সিটিজেনদের জন্য তারা তাদের ফ্যামিলি মেম্বার সব সময় আনতে পারে। এমনকি আপনার ভাতিজা যদি আগে প্রিসেটেড স্ট্যাটাস নেওয়ার আগেও যদি উনি আনতেন, এদেশে আসতেন, তাহলে উনি ওনার ওয়াইফকে আনতে পারতেন। ওনার কোনো ইনকাম দেখানোর কোনো নিয়ম নাই। ঠিক আছে, এখন তারা যে সেটেলমেন্ট স্কিমটা দিয়েছে, সেই সেটেলমেন্ট স্কিমে তারা আরও ইজি করে দিয়েছে। সেটেলমেন্ট স্কিমের আগে আপনাকে দেখাতে হতো যে একজন এখানে টিটি রাইট এক্সারসাইজ করছে, কিন্তু সেটেলমেন্ট স্কিমে তারা যেটা দেখতে চায়, আমাদের 3টে জিনিস দেখতে চায়। একটা হচ্ছে যে লোকটা অ্যাপ্লাই করছে সেই দেশে প্রেজেন্ট আছে কিনা, সে ইউরোপিয়ান ইউনিয়নের নাগরিক কিনা, তৃতীয়ত তার কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা। তো ফলে এটা ভেরি ইজি, এখানে কোনো কাম কিছুই দেখানো লাগবে না। যেটা আপনার ফ্রেন্ড আপনার ভাতিজার উচিত ছিল ওই সময় নভেম্বরেই এদেশে এসে প্রি সেটেলদের জন্য অ্যাপ্লাই করে সাথে সাথে, বা উনি যখন আসতেন তখনই উনি ওনার ওয়াইফকে সাথে নিয়ে আসতে পারতেন। তাহলে 30 জুনের পরে যদি উনি অ্যাপ্লিকেশন করেন স্যার,
30 জুনের পরে উনি অ্যাপ্লিকেশন করলে হবে না। আর যদি 30 জুনের পরে করেন তাহলে 8600 লাগবে। 30 জুনের পরে করতে গেলে দেখতে হবে, কারণ আমরা জানি না 30 জুনের পরে ইইউ নাগরিকদের জন্য কোনো স্পেশাল কোনো ব্যবস্থা দেবে কিনা। এখন পর্যন্ত 18600 শুধুমাত্র যারা এই দেশে সেটেল এবং ব্রিটিশ নাগরিক তাদের জন্য। স্যার আপনারা তো অ্যাডভাইস করেন যে ইউরোপ দিওতাগি ব্রেক্সিট হওয়ার পরে প্রত্যেক দেশ বাংলাদেশ সহ মানে প্রত্যেক দেশ এই দেশ আইতে হইলে সবার লাগি সমান আইন। ভাইয়া আগে আপনি আমার কথাটা খুব ভালো করে বোঝেন, ভালো করে শুনে তারপরে উত্তর দেবেন। ধরেন এদেশে একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো স্টুডেন্ট কি তার ওয়াইফ আনতে পারবে? ভাই সাম ক্রাইটেরিয়া ফুলফিল না করলে সে তার ওয়াইফ আনতে পারবে না। কিংবা ধরেন আপনার 2.5 বছরের ভিসা আছে, লিমিটেড লিভ আছে, আপনি কি আপনার ওয়াইফ আনতে পারবেন? পারবেন না। তো এখন পর্যন্ত ইমিগ্রেশনের যে রুল আছে সেই রুলে বলেছে যে আপনি যদি সেটেল হন বা যদি ব্রিটিশ নাগরিক হন কিংবা যদি আপনার রিফিউজি স্ট্যাটাস থাকে তাহলে আপনি আনতে পারবেন। আমরা যদি বলতে চাচ্ছি যে ইউ নাগরিকদের জন্য কোনো আলাদা স্কিম করবে কিনা আমরা এই মুহূর্তে অবগত নই, কারণ উনি যদি সেটেল হতেন তাহলে উনি কিন্তু সেটেল হিসাবে আইলার আছে বলে ধরে নিয়ে 8600 ক্রাইটেরিয়াতে উনি যেতে পারতেন। প্রি সেটেলদের জন্য কি করবে আমরা এই মুহূর্তে আমরা অবগত নই। হলে তখন আমরা ওনাকে বলবো যেটা ওনার করা উচিত ছিল, উনি এখন যেটা করতে পারেন এটা এই দেশে চলে এসে ওনার ওয়াইফকে ফ্যামিলি মেম্বার হিসেবে উনি উনি কি এটা করতে পারেন যে ওনার যে ভিজিট যে ভিসা অ্যাপ্লিকেশনটা উইথড্র করে উনি সবসময় করতে পারেন? সবসময় পারে। জি, আমার মনে হচ্ছে সেটা একটা অপশন যদি ওনারা যদি কনসিডার করেন। জি, আরেকটা জিনিস হচ্ছে আমাদের দর্শক উনি মনে হয় জানতে চাচ্ছেন যে হোয়াট উইল হ্যাপেন আফটার 30 জুন। 30 জুনের পরে তো আমরা তখন আমরা তো এখনো ক্লিয়ার না ব্যাপারটা, এখন আমরা ক্লিয়ার না যে প্রি সেটেলদের জন্য তারা তখন স্পাউসেস আর্টিকেল কি করতে হবে। জি এক্সকিউজ মি স্যার, প্লিজ আরো একটা জিনিস জানতে চাইলাম স্যার। জি জি, উনি তো অলরেডি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে ফেলছেন, কিন্তু ভিজিট ভিসা দেন না 3 মাসের উপরে হয়ে গেছে। এখন ওটা উদ্যোগ করিয়া যদি উনি ওদেশে আসিয়া তার ওয়াইফের জন্য, আমরা ওইটাই বলতেছিলাম, ওই কথাটা আলোচনা করতেছিলাম। উনি অবশ্যই করতে পারবেন, মানে এটাতে কোনো প্রবলেম আপনার হবে না, অবশ্যই করতে পারবেন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মুভ করছি আমাদের নেক্সট কলারের কাছে। নেক্সট কলার, হ্যালো। জি রাজা ভাই, তাহলে একটা জিনিস আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের কলারটা আসা পর্যন্ত আমরা এই ফাঁকে একটু আলোচনা করলাম যে 30 জুন কিন্তু ভেরি ক্লোজ, তাহলে এর মধ্যে গভর্নমেন্ট এখনো কোনো পলিসি দিচ্ছে না যে হোয়াট উইল হ্যাপেন আফটার দ্যাট। তো এটাকে এটা কোন একটা ভ্যাকুয়াম, এটা হয়তো আমরা খুব শিগগিরই আমরা জানতে পারবো জি যেটা কি হবে না হবে। জি ঠিক আছে, তারা নিশ্চয়ই বলবে। জি, কারণ বললে হবে কি তখন প্রশ্ন দাঁড়াবে যদি তারা এখানে টেম্পোরারি 5 ইয়ার্স ভিসা নিয়ে আসে, তারা যদি ফ্যাসিলিটিস পায়, তারা যারা এখানে 2.5 বছরের লিমিটেড লিভ নিয়ে আসে, হিউম্যান রাইটস পায়, তাদের জন্য তারা তোমার কি করবে? তারা কিন্তু তোমার আনতে পারে না। তুমি যদি 10 ইয়ার, ধরো একজন 20 বছরের দেশে আসেন, তিনি কিন্তু ভিসা পেলেন 10 ইয়ার রুটে, উনি কিন্তু স্পাউস আনতে পারেন না। জি, এটা নিয়ে তো আমরা অনেকবারই কথা বলছি যে দিস ইজ এমনকি একটা কমপ্লেক্স রুট। একটা 2012 আগে কিন্তু অ্যাসালাম সিকাররাও কিন্তু স্পাউস আনতে পারতো না, 2000 বিফোর 2012, বাট শুধুমাত্র ফ্যামিলি রিইউনিয়নের আন্ডারে আনতে পারতো। জি, যেটা আমরা একটা কোশ্চেন আপনাকে করছিলাম, তাহলে এখন ইউরোপ থেকে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য এই মুহূর্তে আজকের রুটে কি, আজকে কি অপশন আছে তাদের আসার? তারা এই দেশে আসলে তারা প্রথম 3 মাস থাকতে পারবে। জি, 3 মাস পরে থাকতে গেলে তখন তাদেরকে ওই 3 বছরের ভিসা পেতে পারে ওয়ার্ক রুটে, অন্যান্য রুটে। সেক্ষেত্রে তাদের, আমরা তো জানি যে এখানে একটা সোশ্যাল ফান্ড, পাবলিক ফান্ড বা যে বিষয়গুলো আছে, তারা কি ক্লেম করতে পারবে না, এবং তারা সেটেলমেন্ট রুটে জানা যেতে পারবে না। তাদের সেটেলমেন্টটা কখন হবে তাহলে? ওই যে 10 ইয়ার, তারাও 10 ইয়ার লং রেসিডেন্সে চলে যাবেন, তখন তাদের জন্য স্পেসিফিক, মানে আমরা আজকে যখন কথা বলছি আজকে পর্যন্ত তাদের কোনো ওইরকম কোনো না, কারণ আমাদের থেকে ইউরোপ থেকে বেরিয়ে আসার কারণটাই তো হচ্ছে এইটা, জি, যে ওদেরকে কোনো ধরনের স্পেশাল কোনো ফ্যাসিলিটিস থাকবে না। যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে আমরা যখন জানি যে তারা যে এগ্রিকালচারাল বা সিজনাল ওয়ার্কারের জন্য যখন তারা আনবে, সেখানে কিন্তু ইউরোপটা তারা প্রায়োরিটি পাবে। বাংলাদেশ কিন্তু সিজনাল ওয়ার্কারের ওই ক্যাটাগরিতে নাইও,
যদিও বাংলাদেশ থেকে মানে এখান থেকে বাংলাদেশ থেকে তোমার জন্য অ্যাপ্লাই করে দিব বলে, কিন্তু অনেকেই শুনেছেন এই 250, 300, 500 পাউন্ড করে আসো এখনই তোমার নামটা রেজিস্ট্রি করে রাখো। তাহলে ওখানে কি হচ্ছে, ওই সিজনাল ওয়ার্কার লিস্টে কি বাংলাদেশ এজ এ কান্ট্রি হিসেবে নেই, নাকি আপনি বলছেন হাই রিস্ক কান্ট্রি? নাই, কান্ট্রি নেই। লিস্টটা নেই কেন? কারণ তারা এই সিজনাল ওয়ার্কার তারা আনবে ইউরোপের অপেক্ষাকৃত গরিব দেশগুলো থেকে। জি, তো এটা আমাদের জন্য একটা ডিসক্রিমিনেশন হয়ে গেল না বাংলাদেশের জন্য? আমরা যে কৃষি প্রধান কান্ট্রি, আমরা একটা ইন্ডিয়াও নাই। জি, তো বরঞ্চ আমার কাছে যেটা খারাপ লাগছে যে এই কথা দেখিয়ে বলে বহুত লোক আমি শুনেছি যে এখানে, আমি নাম বলবো না, যে অনেক প্রতিষ্ঠান 250 টাকা, তুমি 250 পাউন্ড 300 পাউন্ড দিয়ে আসো তোমার নামটা রেজিস্ট্রি করে রাখি। অনেকে ওই আশায় 300 পাউন্ড দিয়ে তারা নামটা রেজিস্ট্রি করে রাখছে। কিসের সাথে রেজিস্ট্রি করছে? এখানে রেজিস্ট্রেশনের কিন্তু কোনো স্কোপ নাই। মনে রাখতে হবে যে ইমিগ্রেশনের ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি চলে, এটা কিন্তু খুবই দুঃখজনক, যে মানুষের সরলতা নিয়ে এক শ্রেণীর লোক যে কিভাবে এটার ফায়দা নেয়, এটা খুবই দুঃখজনক। জি, রেজা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের কলারকে, হ্যালো কলার, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি আপনার জানতে চাইছিলাম, আমি হিউম্যান রাইটস কেস করবো আর কি, আপনার অ্যাপ্লিকেশন করবো হিউম্যান রাইটস আর কি। জি জি জি। তখন আমি ফ্রি উইভার 5 মিনিট আপনি পাবেন কিনা? না, আপনি যদি কোনো হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করেন, হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশনগুলি ফি ওয়েভার পেতে পারে। আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে দেখেন তাদেরকে আপনার কি অবস্থা, আর্থিক অবস্থা কি আপনি বলবেন। বলার পরে তারা যদি সবকিছু কিছু বিবেচনা করে দেখেই যে আপনি পাওয়ার যোগ্য, তবে তারা আপনাকে দেবে। এই ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে কিন্তু কোনো ফি লাগে না, এটা কিন্তু ফ্রি অ্যাপ্লিকেশন, অনলাইনে করতে হয়। জি, কলার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। জি, রাজা ভাই, এই ফি ওয়েভারের যে বিষয়টা হয়েছে, যেমন একজন ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করেছে, তো ওনার তো অনেকগুলো অ্যাকাউন্ট আছে, তো যেটা সর্বনিম্ন অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে দিয়েছে। হোম অফিস থেকে কল করে বলছে যে তোমার তো এই অ্যাকাউন্ট আমরা পাইছি। আমরা এমনও ঘটনা জানি যেখানে ইন্টারেস্টিংলি যেটা হয়েছে যে ও বলছে যে হ্যাঁ আমার এই অ্যাকাউন্ট আমি আসলে মিস্টেক করে ফেলেছি, এটা দেই নাই, হি গট দ্য ফি ওয়েভার। কিন্তু এটা তো নট এ নরমাল সিনারিও নাকি? না, তারা কিন্তু তোমাকে সব অ্যাকাউন্টই তোমার দিতে হবে। এবং আমার এমনও ঘটনা আছে যেখানে ওভারড্রাফটের ফ্যাসিলিটি আছে, সেখানেও কিন্তু তার ফি ওয়েভার রিফিউজ করেছে। জি, কিন্তু ওভারড্রাফট নিতে পারতে। কিন্তু ওভারড্রাফট আপনি জানেন, আমি জানি, ওভারড্রাফট তো আমার আপনার টাকা না, এটা ব্যাংকের মানে টাকা। তোমার যেহেতু লোন করার সুযোগ আছে, তুমি দেখবে যে ফর্মে কিন্তু লেখা হয় যে কে তোমাকে সাপোর্ট করছে, জি, এবং কেন সে তোমাকে এই ফিটা দিতে পারবে না। জি, এটা কিন্তু তারা জানতে চায়। এটা কিন্তু ক্রমশ আরো টাইট হবে, একটু টাইট হবে, বাট এখন একটু হয়তো আমরা কোভিডের কারণে এটা ফ্লেক্সিবল আছে আর কি। হোয়াট অ্যাবাউট আইএলআর এর ক্ষেত্রে কেন ফি ওয়েভার দিচ্ছে না রাজ ভাই? না, কারণ তুমি সেটেলমেন্ট চাচ্ছ। সেটেলমেন্ট চাচ্ছি, এখন আমি অ্যাপ্লিকেশন, তো আমি টাকার অভাবে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, তাহলে আমি কি করব? এটা তো হোল আইডিয়া তো তাই। জি, যারা যেহেতু হিউম্যান রাইটস এর জিনিসটাই হচ্ছে মানবিক কারণ, জি, সেই কারণে তারা এটাকে ফি ওয়েভারটা তোমাকে দিচ্ছে মানবিক কারণে। জি, তুমি দেখো যেমন কি ব্রিটিশ ন্যাশনালিটি, যেখানে বাচ্চারা জন্মসূত্রে ব্রিটিশ হয়ে যাচ্ছে 10 ইয়ার থাকার কারণে, জি, তারপর তাকে ন্যাশনালাইজেশনের জন্য ফি দিতে হচ্ছে। জি, রাজা ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আবারও একটা কলারের কাছে চলে আছি। হ্যালো কলার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আপনার প্রশ্নটা করুন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রশ্ন, আমার মেয়ে বাংলাদেশে থাকে, মেয়ে বিবাহিত, তার একটা বাচ্চা আছে। জি, তো তাকে টুরিস্ট ভিসায় বেড়াতে আনতে চাই। জি জি, এই জন্য আমাকে কি কি করতে হবে, কি কি? আপনার স্ট্যাটাস কি আপু? সরি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি এখানে সেটেলড? অর জি, আমি 7 বছর ধরে আছি, সেটেলমেন্ট স্কিমের সবকিছুই ঠিকঠাক। আমার হাজবেন্ড বেনিফিট নাই না, আমি কোনো বেনিফিট নিচ্ছি না। না, সরি, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস? আমি ইউরোপিয়ান পাসপোর্টধারী। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ, যেটা হবে, প্রথম কথা হচ্ছে যে উনি ইচ্ছা করলে নিজেকেই স্পন্সর করতে পারেন, উনি দেখাতে পারেন বাংলাদেশে ওনার মানে টাকা আছে, পয়সা আছে, উনার খরচ উনি চালাবেন, আপনি এখানে শুধুমাত্র অ্যাকোমোডেশন দেবেন। তো এনিওয়ে বেসিক জিনিস হচ্ছে অলওয়েজ দেখাতে হবে যে ওনার সাফিসিয়েন্ট ফান্ড আছে। ফান্ড আপনি দেখান বা সে দেখাক, যদিও উনি দেখালে কিন্তু ওনার কেসটা আরো স্ট্রং হয়, মানে ভিসা পেতে স্ট্রং হয়। তারপর সেকেন্ডলি অ্যাকোমোডেশন, এবং সবচেয়ে বড় যে জিনিসটা দেখাতে হয় সেটা হচ্ছে যে উনি ফিরে চলে যাবেন।
বাংলাদেশ থেকে সাধারণত কেউ আসলে আর ফিরে যেতে চায় না। না, আসলে তারা ফিরে যাবে, শুধুমাত্র টুরিস্ট ভিসা আনানো হবে। ভাই আপা আপনি আমাকে বলছেন, কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করব, ইমিগ্রেশন অফিসার কেন বিশ্বাস করবে? কারণ তারা জানে যে বাংলাদেশ থেকে আসলে শতকরা, তাদের কাছে যে রেকর্ড আছে আমাদের বাংলাদেশে, তারা শতকরা 50 ভাগেরও বেশি, এবং কোনো ক্ষেত্রে কোনো জায়গা থেকে শতকরা 85 ভাগ অ্যাপ্লিকেন্টরা কিন্তু ফিরে যায় না। তারা দেখে বাংলাদেশে ওনার কি আছে, আমরা যেটা বলি ইনসেন্টিভ টু গো ব্যাক, দেশে ওনার ফিরে যাওয়ার মধ্যে কি কারণ আছে। সাধারণত যদি কারো ওখানে পরিবারবর্গ থাকে, বাচ্চা কাচ্চা থাকে, স্বামী থাকে, সন্তান থাকে, তারা ফিরে যেতে চাইবে। সেকেন্ডলি কারো যদি খুব ভালো কোনো চাকরি থাকে, হাই প্রোফাইল কোনো রোল থাকে, তারা মনে করবে সে হয়তো ফিরে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আপনাকে দেখাতে হবে, আপনাকে অ্যাড্রেস করতে হবে যে কেন উনি ফিরে যাবেন। তো ওনার দেশে ওনার ফাইন্যান্সিয়াল সার্কামস্টান্স, দেশে ওনার লিভিং অ্যারেঞ্জমেন্ট সব কিছু আপনাকে কভার করে দিতে হবে। মনে রাখতে হবে ভিজিটার্সের যে রুলটা মনে হয় পড়লে খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু এর মধ্যে বহু জিনিস কিন্তু উজ্জ্ব থাকে। এই জন্য দেশে তার পুরো পরিস্থিতি দেখিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কেন উনি ফিরে যাবেন, এটা খুব ভালো করে মনে রাখবেন। একটা কভার লেটার দিয়ে এক্সপ্লেন করে উনার ফান্ড, উনার ইনকাম, দেশে উনি চলেন কিভাবে, সব কিছু আপনাকে দিতে হবে। কলার, আপনাকে ধন্যবাদ। আমরা যদি সাজেস্ট করবো যে আপনি অবশ্যই একজন অভিজ্ঞ লয়ারের আপনি যদি হেল্প নেন, আপনার কাজটা আর একটু ইজি হয়ে যাবে। এবার আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের আজকে প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনেক কলারের কল নিতে পারিনি, সবাইকে আমরা আগামী প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করব। প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আজকে প্রোগ্রাম দেখছিলেন সবাইকে আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমরা আশা করব যে কোভিড-19 যে প্যান্ডেমিক আছে সেটা সহসাই চলে যাবে। আমরা একটা আরও এনজয়েবল সামার আমরা এনজয় করবো এবং এই সামনে যে ঈদ আসছে সবাই মিলে আমরা ঈদে একটু বেটার টাইম, কোয়ালিটি টাইম আমরা অতিক্রম করব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং অবশ্যই আমরা যে কলগুলো মিস করেছি আজকে, সেই কলগুলো আমরা নেক্সট টাইম আপনাদের নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সাথে বরাবরের মতো থাকবেন আমাদের যেই গেস্ট আছেন আবু মোহাম্মদ মঞ্জুর হাসান রেজা। আমরা এনটিভি ইউরোপকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে